লাইটটা গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ, করো না, শুরু করো, শুরু করো। বাবা স্টার্ট করছি। আমরা মেয়েরা আমরা কখনো বা গৃহলক্ষ্মী, কখনো আমরা জননী, কখনো কন্যা, কখনো স্ত্রী। এই সমস্ত সোশ্যালি ক্রিয়েটেড বক্সেস বা লেবেলস এর মধ্যে থাকতে থাকতে আমরা যেন নিজেরা নিজেরা কে এইগুলো যেন মাঝে মাঝে গুলিয়ে যাই, যেন ভুলে যাই আমরা কে ছিলাম, আমরা কি চাইতাম অ্যাজ আ বিং। আর তার সাথে সাথে আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোও কিন্তু ভীষণভাবে অন্যান্য সমস্যার কাছে খুব সেকেন্ডারি হয়ে ওঠে। স্পেশালি আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেটা যেন আরো চরমে গিয়ে দাঁড়িয়েছে। Warm greetings and a very good afternoon to everyone present in this virtual platform. Our respected speaker, madam, our respected teachers, as well as my dear students. Me, Diditi Datta, Assistant Professor of Political Science Department, Pachmura Mahavidyalaya. I would like to heartily welcome you all on our webinar that is Women and Pandemic, organized by the Women's Cell in association with IQSC of Pachmura Mahavidyalaya. We like to aim towards more and more discussion on the problems of the working women, especially stressing on this pandemic situation. We have already got through a lot of discussions yesterday. We had much resourceful insights, and today we are standing on the very second day of our webinar. On that very note, I would like to invite my respected colleague and the convener of today's webinar, Shugandha Roy, Assistant Professor of Department of Political Science as well as HOD, and today's convener, to please say some warm words. Over to you, Shugandha. Thank you so much, Diditi. নমস্কার, শুভদীপ প্রহর। পাঁচমুড়া মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং পাঁচমুড়া মহাবিদ্যালয়ের উমেন্স সেলের পক্ষ থেকে আমি সুগন্ধা রায় এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল এবং আজ এই দুদিন মিলে আমরা পাঁচমুড়া মহাবিদ্যালয় উমেন্স সেল একটা ভার্চুয়াল ওয়েবিনার অর্গানাইজ করেছি এবং সেই ওয়েবিনারের বিষয় বা থিম আমরা যেটা রেখেছিলাম সেটা হচ্ছে প্যান্ডেমিক অ্যান্ড উমেন, অতিমারী এবং নারী। বস্তুত আমরা আজ দীর্ঘ প্রায় 1.5 বছর হলো একটা বন্দি দশার মধ্যে আছি, যে বন্দি দশাটা আমাদের অনেকটাই স্বেচ্ছায় আরোপ করতে হয়েছে, কিন্তু যেটা আমরা চাই না। এবং এই না চাওয়া অথচ মানতে হওয়া, এই দুয়ের টানাপোড়েনে আমরা কিন্তু ভীষণ ভীষণ জর্জরিত হচ্ছে যন্ত্রণা। আমরা মানে নারীরা, এমন নয় যে শুধুমাত্র নারীরাই যন্ত্রণায় জর্জরিত হচ্ছি, বলা যেতে পারে যে এই অতিমারীর সময়কালে আমরা সকলেই যন্ত্রণাক্লিষ্ট অবস্থাতেই রয়েছি। কিন্তু আমরা আমাদের ফোকাসটাকে নারীদের ওপর রাখতে চেয়েছি, কারণ একথা আমরা সবাই জানি, সবাই পড়ছি, সবাই দেখছি, সবাই শুনছি যে এই অতিমারী বা প্যান্ডেমিক সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যাদের উপর, তারা হচ্ছে এই নারী সমাজের এই অংশটি। আমাদের কলেজ পাঁচমুড়া মহাবিদ্যালয় বাঁকুড়া জেলার জঙ্গলমহলের
অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত। যদিও কলেজটি অত্যন্ত পুরাতন কলেজ, 1965 সাল থেকে যাত্রা শুরু এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে আমাদের কলেজ কিন্তু এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। এবং আমরা সবাই চাই আমাদের কলেজে আরো ভালো হোক, এবং আমাদের সেই ভালো চাওয়া আমরা যাদের সঙ্গে সবচেয়ে বেশি শেয়ার করতে চাই বা সবচেয়ে বেশি করে চাই তারা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী। আমরা চাই তারা আরো সক্রিয়ভাবে আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলোয় যোগ দিক, এগিয়ে আসুক, তাদের বক্তব্য তুলে ধরুক, যেটা আমরা গতকালকে ভীষণভাবে চেয়েছিলাম যে ছাত্রীরা তাদের বক্তব্য তুলে ধরুক। এবং আজকের আলোচনা সভাতেও আমরা কিন্তু চাই যে স্টুডেন্টরা তাদের মনের কথা, তাদের সমস্যার কথা এগিয়ে এসে বলুক, জান। আমরা আজকে যে বিষয়টার উপর আলোচনা করতে চলেছি সেই বিষয়টি থিম বা টপিকটির টাইটেল হলো উমেন ইনসিকিউরিটিজ উইদিন অ্যান্ড বিয়ন্ড দ্য হাউসহোল্ড বর্ডার, সিলভার লাইনিং অ্যামিড কোভিড সার্চ। যার মানেটা খানিকটা এরকম দাঁড়ায় যে গৃহকোণের অভ্যন্তরে এবং গৃহকোণের বাইরে সমস্ত যে নারী রয়েছেন এই মুহূর্তে তাদের যে অনিরাপত্তা, সেই বিষয়টি তা সত্ত্বেও আমরা কিন্তু কোনো না কোনো ভাবে একটা আশার আলো বা রূপোজ্জ্বল রেখা কোনো না কোনো জায়গা থেকে আবার নতুন করে দেখতে পাবো, আমাদের মধ্যে নিয়ে আসতে পারবো, এই আশাটা রাখতে চাই। করোনা বা অতিমারি, আসলে আমরা বলছি বটে যে করোনা কালে, অতিমারি কালে ডিসক্রিমিনেশন বা বৈষম্য বেড়েছে, কিন্তু না, কথাটা আংশিক সত্য। ডিসক্রিমিনেশন, বৈষম্য সেটা ছিলই। নারী পুরুষের বৈষম্য, লিঙ্গ বৈষম্য এ তো ছিলই। করোনা বা অতিমারি যেটা করেছে সেটা হচ্ছে এই বৈষম্যকে আমাদের সামনে প্রকট করে দিয়েছে, আরো বেশি করে নগ্ন করে দিয়েছে। নারীরা ঘরে এবং বাইরে দুই জায়গাতেই শোষিত হয়ে চলেছে, এবং এই শোষণটা হয়তো সবসময় আমাদের কাছে স্পষ্ট হয় না, কারণ আমরা এটাকে স্বাভাবিক বলে জানি, এটাকে আমরা খুব ন্যাচারাল বলে মনে করি, কিন্তু তা তো নয়। কারণ লকডাউন ঘোষণার পরে যে নারীরা অন্য রাজ্যে থেকে পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে বাধ্য হচ্ছে, নিরাপত্তাহীনতা, খাদ্যের অভাব, সুরক্ষার অভাব, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তারা তো এতদিন একটা নিরাপদ গৃহকোণের মধ্যে ছিল। হঠাৎ করে তারা কিন্তু উন্মুক্ত হয়ে গেল এই পৃথিবীর সামনে। তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা মুহূর্তে বিঘ্নিত হয়ে গেল। আবার যারা চাকরি করত, ওয়ার্কিং, সেই ওয়ার্কিং উমেনরাও কিন্তু আর কিন্তু খুব নিরাপদ রইল না। কারণ চাকরির বাজারে আমরা জানি যে মহিলারা মূলত অসংগঠিত ক্ষেত্রেই চাকরি করে, এবং সেই অসংগঠিত ক্ষেত্রে আমরা সবাই জানি যে চাকরির নিরাপত্তা খুব কম। অনেকেই তারা কাজ হারালেন। তাহলে একদিকে অর্থনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক দুশ্চিন্তা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, অন্যদিকে গৃহকোণের নিরাপত্তাহীনতা, এই দুইয়ের মাঝে সবচেয়ে বেশি করে কিন্তু শোষিত হয়েছে নারী এবং হয়ে চলেছে, যার প্রভাব কিন্তু তাদের মানসিক আচরণে পড়ছে। এবং আমরা সবাই জানি যে মহিলারা গৃহকোণ, সে ওয়ার্কিংই হোক আর হোম মেকারই হোক, মহিলারা কিন্তু গৃহকে, পরিবারকে, সমাজকে ধরে রাখে। তাই তাদের মানসিক স্বাস্থ্য, তাদের দৈহিক স্বাস্থ্য সমস্তটাকে যদি আমরা গুরুত্ব না দিয়ে ভাবতে পারি এই অতিমারি সময়কালটায়, তাহলে পরে কিন্তু নারীদের যে অগ্রগতিটুকুও হয়েছে বা হয়ে চলেছে সেটাকে কিন্তু আমরা
ধরে রাখতে পারবো না, এই আশঙ্কা আমার হয়। সেই জায়গা থেকেই আমরা এই আলোচনা সভার আয়োজন করেছি। পাঁচমোড়া মহাবিদ্যালয়ের উমেন সেল অত্যন্ত আনন্দিত যে তারা আজকে যাকে এই আলোচনা সভায় আনতে পেরেছেন, আমন্ত্রণ জানাতে পেরেছেন, তিনি হলেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় পুরুলিয়ার সাইকোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তপলগ্না দাস মহাশয়া। তিনি আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন। আমি আশা করি যে তিনি আমাদেরকে তার বক্তব্যের মধ্যে দিয়ে সমৃদ্ধ করবেন, আমরা আরো ভালো মানসিক জায়গায় পৌঁছতে পারবো। এই লড়াইটাকে লড়ার জন্য সেই শক্তিটা তিনি আমাদেরকে দেবেন তার বক্তব্যের মধ্যে দিয়ে, এই আশা আমি রাখি। এবং আবার তাকে আমি এই ওয়েবনিয়ারে স্বাগত জানাচ্ছি এবং আমার ছাত্রছাত্রী, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ সকলকে আমি এই ওয়েবনিয়ারে স্বাগত জানাচ্ছি। তাদের উপস্থিতির জন্য ধন্যবাদ। নমস্কার। Thank you, Shugandhadi. Now, without any further delay, we will like to invite our today's eminent resource person, Topologna Dash, Assistant Professor, Department of Psychology, Sidhu Kanu Birsa University, who is also registered clinical psychologist, to enhance us with her insightful thoughts. The topic of our discussion being women insecurities within and beyond the household border, silver lining amid COVID SARS-2. Please, madam, if you would like to enhance us more. হ্যালো, হ্যাঁ Yes, madam. শোনা যাচ্ছে তো? হ্যাঁ, madam. থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই পাঁচপুরা মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব কম সময় আমার হাতে ছিল তৈরি হওয়ার জন্য এবং অন্যান্য কাজকর্ম সামলেও মনে হয়েছে যে ঠিক আছে, যখন বলা হয়েছে কিছু একটা বলার জন্য, তো সেই জন্য আমন্ত্রণটা গ্রহণ করা। এবং সুগন্ধা ম্যাডামকে অনেক ধন্যবাদ, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। এবং এবং চিফ প্যাট্রন ডক্টর অনন্ত বিশ্বাস মহাশয়, প্রিন্সিপাল পাঁচমোড়া মহাবিদ্যালয়, এবং বাকি সকল টিম মেম্বার, সবার নাম আমি এখানে করতে পারছি না, কিন্তু সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এবং এখানে যারা যারা উপস্থিত আছেন সকলকেই আমি এখন তো 12টা 18, ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ দোজ হু আর প্রেজেন্ট ওভার হিয়ার। আর যারা স্টুডেন্টস আছো, তো প্রথমে আমি কিছু ডিসকাশন করবো। আর এই ডিসকাশন গুলো হয়তো যারা উপস্থিত আছেন তারা মোটামুটি সবাই এখন অ্যাওয়্যার, কেননা আমরা কোভিড এর অনেকটা সময় পেরিয়ে এসেছি। হ্যাঁ, কোভিড এর অনেকটা সময় পেরিয়ে এসেছি, আমরা অনেক ওয়েবিনার অ্যাটেন্ড করেছি, অনেক আলোচনা শুনেছি, অনেক কাগজপত্রে অনেক আলোচনা পড়েছি। তো মোটামুটি আমরা এই ব্যাপারে অ্যাওয়্যার। তাও একবার সেটা আবার একবার রিপিটেশনই বলা যেতে পারে আমি যেটা করব। এবং তারপরে যদি কারোর কোনো ডিসকাশন থাকে, কোনো রকম কোনো সমস্যা কেন্দ্রিক কোনো আলোচনা থাকে, তাহলে অবশ্যই আমরা সেটা করব। তো আমার যে টপিকটা ছিল, আমি না একটু শেয়ার করতে চাই, স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ, একটু জাস্ট দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের টপিকটা ছিল উইমেন ইনসিকিউরিটিজ উইদিন অ্যান্ড বিয়ন্ড দ্য হাউসহোল্ড বর্ডার, সিলভার লাইনিং অ্যামিডস COVID-19। আচ্ছা, প্রথমেই আমরা কোভিড নিয়ে কিছু আলোচনা করব। যে আমরা জানি যে ডিসেম্বর 29 থেকে যখন কোভিড চায়নাতে যখন প্রথম ডিটেক্টেড হয়, তো তখন থেকে মোটামুটি
ফেব্রুয়ারি মাস থেকে একটা মানে মোটামুটি আমরা জানতে পারি যে কোভিড এরকম কিছু একটা হচ্ছে এবং করোনা ভাইরাস পরবর্তীকালে আমাদের এখানেও আসতে পারে, এবং তারপরে ফার্স্ট কেস এখানে ডিটেক্টেড হওয়ার পরে আমরা চেষ্টা করি যে সচেতন হওয়ার কিভাবে এই এই সিচুয়েশনটা যদি আমাদের দেশেও আসে এবং আমাদের এখানেও আসে তো তাহলে কিভাবে এটা মেনটেন করা যাবে, কিভাবে ম্যানেজ করা যাবে, সেই ব্যাপারে সরকারি অনেক কর্মসূচি নেওয়া হয় এবং সরকারি বেসরকারি নানা ক্ষেত্রে অনেক কর্মসূচি তখন থেকে শুরু হয়। তো প্রি কোভিড, কোভিড এবং পোস্ট কোভিড, তো এই তিনটে সিচুয়েশনে কিন্তু কিছু চেঞ্জেস আমরা দেখেছি, কিছু চেঞ্জেস দেখা এখনো বাকি আছে। সেভাবে চেঞ্জেস কিন্তু আমরা নিজেদের মানসিক চিন্তা ভাবনায় আনতে পেরেছি কিনা সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে এখনো যথেষ্ট কোয়েশ্চেনেবল। কিন্তু তাও আমরা এটা ভাবতে পারি যে আমরা আগে যতটা মেটেরিয়ালিস্টিক ছিলাম, পোস্ট কোভিড সিচুয়েশনে আশা করবো যে ততটা মেটেরিয়ালিস্টিক আমরা থাকবো না। তো এই কোভিডে কিন্তু আবার মেন ফোকাস যেটা, সেটা হলো যে আমরা কিভাবে বাঁচবো, সেটা হলো আমাদের এখন বিষয়বস্তু, যে আমরা যেন বেঁচে থাকি এট দ্য এন্ড অফ দ্য ডে। কেননা আমরা আশেপাশে অনেক দেখছি যে আমাদের চেনা পরিচিত মানে এবং ক্লোজ রিলেটিভদের মধ্যেও কিন্তু অনেকেই আমরা হারিয়েছি। ঠিক আছে, প্রত্যেকেরই আমাদের প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স আছে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ভয় ভয় পাচ্ছি যে আজকে আমার বাড়ির কারোর হবে নাকি। অনেকেই কিন্তু এই সিচুয়েশনটা ওভারকাম করে ফেলেছেন, যেখানে তার বাড়িতে মোটামুটি সবাই অসুস্থ ছিলেন, নিজে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি নিজে কোভিড আক্রান্ত হইনি এখনো পর্যন্ত, কিন্তু আমি কিন্তু এরকম আমার বন্ধু বান্ধব এবং যেহেতু আমার সার্কেলে অনেকেই আছে যারা হসপিটালে ডিরেক্ট কাজ করেন, তো তাদের আমার চেনা জানার মধ্যে এরকম অনেকেই ছিলেন। তো সেক্ষেত্রে তারা তাদের কোভিড ডিউটি করেছে, তো তারা অনবরত ফোন করেছেন যে তারা খুব অসুবিধার মধ্যে আছে, এবং এবং তার ফলে কি হচ্ছে না, একটা এক্সক্লুশন তাদের ফেস করতে হয়েছে, যে পরিবার, তাদের বাড়ির খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স এবং অনেকের থেকে। তো এই ধরনের একটা, এবং প্রত্যেকের মনেই কিন্তু এই বছরে যখন আহ এই বছরে তো এক ধরনের, কিন্তু আগের বছর যখন কোভিডটা হলো, ফার্স্ট ওয়েভটা হলো, তখন কিন্তু ওই আমরা যেন বেঁচে থাকি এই ধরনের একটা চিন্তা আমাদের গ্রাস করছিল, যেন আমাকে কোভিডটা না ধরে। তো এরকম বিষয় একটা চলছিল, এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা ইকোনমি হোক, এডুকেশনাল সেক্টরই হোক। এডুকেশনাল সেক্টর সম্পর্কে আমরা সবাই এখন অবগত যে কিভাবে কোভিড কিন্তু মোটামুটি এডুকেশনাল সেক্টরটাকে অনেকাংশে কিছু বেটারও কিছু হচ্ছে, আবার কি অনেক খারাপও হচ্ছে, এবং যেখানে যথেষ্ট আন্ডার প্রিভিলেজড এরিয়াতে কিন্তু এই ডিজিটাল লার্নিংটা আমরা পৌঁছাতে পারছি না। তো সেখানে কিন্তু একটা খুব বড়সড় এফেক্ট, যারা কিন্তু অলরেডি এইডেড, যাদের কাছে অ্যাভেলেবিলিটি আছে ডিজিটাল লার্নিং এর, তারা কিন্তু অপেক্ষাকৃত হয়তো কিছু কম অসুবিধায় ভুগছেন, কিন্তু যাদের কাছে নেই তাদের কাছে কিন্তু আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবে পৌঁছে দেওয়া যায়। এবং সর্বোপরি আমাদের মেন্টাল হেলথ কে এটা অ্যাফেক্ট করছে বিভিন্ন ভাবে। তো প্রথমে মেন্টাল হেলথে ডিরেক্টলি যাওয়ার আগে আমরা যেটা আলোচনা করব যে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ডোমেনে কিভাবে কোভিড উইমেনদের এফেক্ট করছে, এবং যেটা গতকালও হয়তো এই বিষয়ে অনেক বিস্তৃত আলোচনা হয়েছে, তাও আমি জাস্ট একটু টাচ করে যেতে চাইছি। তো সেক্ষেত্রে প্রথমে যেটা আমরা ধরবো যে ওয়াই উই আর ডিসকাসিং অ্যাবাউট উইমেন, উইমেন নিয়েই কেন আমরা ডিসকাস করছি, কেন মহিলাদের নিয়ে আমরা এখন কথা বলছি। কারণ তাহলে কি যে ইনসিকিউরিটিসটা মানে মেল আর ফিমেল দুজনের জন্য সমান নয়। এবার এখানে হয়তো অনেকেই মানে আমার থেকে সবাই বেটার জানবেন এই বিষয়ে, তাও আমি এটা একটু জাস্ট বলার চেষ্টা করছি। যেখানে কি হচ্ছে না, ছোট থেকেই আমরা যখন বড় হয়ে উঠি, অর্থাৎ সোশ্যালাইজেশন প্রসেস এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, কগনিটিভ বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এই প্রসেস গুলোর মধ্যে দিয়ে যখন আমরা যাই, এবং আমাদের জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত হলো লার্নিং, এবং কি আমরা প্রত্যেকটা আচরণের সঙ্গে কিন্তু আমরা কন্ডিশনড হয়ে যাই যে কোন কোন সিচুয়েশনে কি ধরনের আচরণ করা উচিত, এবং সেটা কিন্তু অনেক সময় জেন্ডার বায়াসড। তো সেক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা এই দুটো লিঙ্গের ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আছে, কিছু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটিটিউড আছে। দুজনেরই কিন্তু পারিবারিক, সামাজিক এবং বৃহত্তর ক্ষেত্রে কিছু আলাদা আলাদা রোল তারা প্লে করেন। তো সেক্ষেত্রে কিন্তু কে কিরকম আচরণ করবেন সেটার ক্ষেত্রে কিন্তু সোশ্যাল এনভায়রনমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। লার্ন বিহেভিয়ার, যেটা আমি বললাম যে ফ্যামিলি কনটেক্সটে, সোসাইটি কনটেক্সটে, কালচারাল কনটেক্সটে আমরা কেমন আচরণ করব, এবং সব থেকে সেটা মনে হয় সব থেকে প্রথমে শুরু হয় বাড়ি থেকে, যে বাড়িতে একটি ছেলে এবং একটি মেয়ে দুজনের আচরণ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন হতে হবে, এবং এটাই আমাদের শিখিয়ে দেওয়া হয়।
তো সেক্ষেত্রে রোলসে হোক, রেসপন্সিবিলিটিস হোক, তার প্রয়োজন হোক, তার বিহেভিয়ারাল প্যাটার্ন হোক, যে কোনো কিছুতে কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশনটা খুব প্রকট হয়ে ওঠে, এবং সেটা অলরেডি আগে থেকেই ছিল। এবং যেটা ম্যাডাম বললেন যে এই বিষয়গুলো আগেই ছিল, বৈষম্য আগেই ছিল, কিন্তু সেটা কোভিড কোনোভাবে প্রকট করে দিয়েছে, এবং সেটার বার্ডেনটা উইমেনদের বেশি নিতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবার সেটা কেন, সেটা নিয়েই আমরা আলোচনাটা করব। তো সেক্ষেত্রে পুরুষ এবং মহিলার মধ্যে তাদের সম্পর্ক, তাদের আচার আচরণ, তাদের ভাবনা চিন্তা কিন্তু অলরেডি কিন্তু সোসাইটি ড্রিভেন। এবং আদি এবং পুরাতন কাল থেকে কিন্তু এটা ছিল যে সুপিরিয়রিটি অফ মেলস অ্যান্ড সাবঅর্ডিনেশন অফ ফিমেলস। ঠিক আছে, এবার সাবঅর্ডিনেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয় থাকে, এখানে ইকোনমিক ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর এগুলো জড়িত, সেটা আমরা সবাই আজকে জানি। তো সেক্ষেত্রে সাবঅর্ডিনেট কিন্তু হতেই হয়, এবং আজকের দিনে আরবানাইজড হোক বা রুরালি হোক, যদি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মহিলাদের ক্ষেত্রে থাকেও, তাহলেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তাদের সাবঅর্ডিনেট হতেই হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবে সোসাইটি তাদের উপর এক্সট্রা বার্ডেন চাপাচ্ছে, তাদেরকে একাধারে আহ, আহ, সে কারোর সন্তান, সে কারোর মা, সে কারোর যেমন টিচারের রোল প্লে করতে গেলেও তাকে অনেকটা বার্ডেন নিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে না, এই বার্ডেন গুলো তো আগে থেকেই নিত, কিন্তু কোভিডটা কোথাও গিয়ে আমাদের সবাইকে একই জায়গার মধ্যে কনফাইন করে দিয়েছে, বিভিন্ন রকম রেস্ট্রিকশন আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু এই বিষয়গুলো আরো বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্যান্ডেমিকের ইম্প্যাক্ট আমাদের উপর কি কি এরিয়াজে পড়েছে সেটা অলরেডি আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করছি। তাও একবার যদি আমরা রিক্যাপিচুলেট করি, তাহলে দেখছি যে ঘরে বাইরে সমানভাবে রেসপন্সিবিলিটির বার্ডেনটা অনেক বেড়ে গেছে। প্রথমত কি হচ্ছে না, কেয়ার গিভিংটা কিন্তু আমরা দেখি যে মেয়েদের কাজ, কেননা কি না নেচার এর দিক দিয়েও, অর্থাৎ কি না স্বভাবগত ভাবেও কিন্তু মহিলারা পুরুষদের থেকে বেটার টেক কেয়ার করতে পারেন। তো সেই জায়গায় কিন্তু, এবং আমরা কিন্তু নিজেরাও মনে করি যে আমাদের পরিবারের অন্য সকলের প্রতি কেয়ারিং হওয়া প্রয়োজন, তাদের খেয়াল রাখা প্রয়োজন। এটা এটা কোথায় গিয়ে আমাদের, আমরা যখন বড় হই তখনও আমাদের শিখিয়ে দেওয়া হয়, এবং কোথাও গিয়ে স্বভাবগত ভাবে কিন্তু মেয়েরা যেহেতু মা, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই রোলটা প্লে করতে চায়, এবং কিছুটা নিজেকে নিজেকে বাইরে রেখে, নিজেকে আলাদা রেখে, নিজের প্রতি খেয়াল না রেখেও কিন্তু আমরা অন্যদেরকে বেশি কেয়ার করতে চাই। এই নেচারটা কিন্তু আমাদের, মানে আমরা চাই যে আমাদের ক্ষমতার বাইরে গিয়েও অতিরিক্ত কেয়ার, তো সেই কারণেই কিন্তু বার্ডেনটা আমাদের উপর চেপে যায়। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, যেহেতু বিভিন্ন মানে যে মহিলা ঘরে এবং বাইরে দুদিকেই যুক্ত। প্রথমত আগে যেটা ছিল যে ঠিক আছে, আমি বাড়ির কাজকর্ম সামলে, বাড়ির সকলের দায়িত্ব সামলে আমি যখন বাইরে পা রাখছি, আমি যখন অফিসে যাচ্ছি, আমার কাজে যাচ্ছি, সেটা ইনফর্মাল হতে পারে, ফর্মাল হতে পারে, সেটা অসংগঠিত ক্ষেত্র হতে পারে, সেটা রুরাল ব্যাকগ্রাউন্ডেরও হতে পারে, কিন্তু কিনা তিনি ওই সময়টা কিন্তু নিজের কাজের জন্য রাখছেন। তখন কিন্তু সেই সময়টুকু কিন্তু তাকে অন্য কাজে আহ ইনভলভ করতে হচ্ছে না। কিন্তু এখন কি হয়েছে যেন, বাড়িতে থেকে অন যাদের ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, যাদের হচ্ছে না তারা তো কাজ হারিয়েছেন, কাজ হারানোর ফলে কি হচ্ছে সেটা আলাদা ইম্প্যাক্ট, কিন্তু যাদের ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে তাদের বার্ডেনটা কিন্তু ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড লাইফ এই দুটোকে ব্যালেন্স করতে হচ্ছে, সেখানে একটা এক্সট্রা বার্ডেন চেপেছে। এবং আগে থেকেই ছিল যে ফিমেল আর মেল তাদের কাজের ধরন আলাদা, তাদের কাজ ভাগ আলাদা, যেটা ফ্যামিলিতে একটা খুব বড়সড় ইম্প্যাক্ট ফেলছে এখনকার দিনে, যে বাড়িতে মহিলা এবং পুরুষ দুজনের সমান কাজ কোনোদিনই করতেন না, এবং সেখানে কিন্তু একজন মহিলা যদি ডিপেন্ডেন্ট হন তাহলে তার সারাদিন তার কাজের উপর চাপ পড়ছে, এবং যেটা হয়তো আগে বাড়ির পুরুষরা বেরিয়ে গেলে তার একটা আলাদা টাইম থাকতো হাতে, সেটা এখন আর তিনি পাচ্ছেন না। তো সেই জায়গায় একটা সমস্যা, তার মি টাইমটা কোথাও আর থাকছে না। তখন কি হচ্ছে, একটা সাফোকেটিং ফিলিং, এবং কখনো কখনো অতিরিক্ত ফ্রাস্ট্রেশন, রাগ, ডিপ্রেশন, একটা মানে মোটামুটি আগের বছর থেকে শুরু হয়েছে, এবং এখনো সেটা কিন্তু কমপ্লিটলি যায়নি। অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো মেয়ে এবং বাবা তাদের সম্পর্ক কোনোদিনই সেভাবে ভালো ছিল না, হয়তো বাবা খুব ডমিনেটিং, মানে কিছুটা বলা যেতে পারে যে ফিজিক্যাল টর্চার না করলেও হয়তো মানসিক ভাবে প্রত্যেকে তার থেকে একটা দূরত্ব মেনটেন করেন। তো এরকম কিছু ফোন আমি পেয়েছি যে যে ক্ষেত্রে তারা কিন্তু অনেক বছর সাফার করেছে, কিন্তু তারপরেও কোভিডে কিন্তু তারা আর পারছে না, মানে তারা ওই ডমিনেশনটা কোভিডে কনফাইন্ড হয়ে গিয়ে, এবং নিজের নিজের স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ থাকার ফলে সেই মেয়েটি কিন্তু সেই ডমিনেশনটা আর নিতে পারছে না, এবং তার একটা ইমোশনাল আউটব্রেক হচ্ছে। তো
তো এই ইনইকুয়ালিটি অফ সেক্সেস, ডমিনেশন অফ দ্য মেল মেম্বার অফ দ্য ফ্যামিলি, স্পেশালি ইন দোজ এরিয়াস যেখানে কিন্তু এখনো সেই ব্যাপারটাকে ভীষণভাবে আহ গুরুত্ব দেওয়া হয়, এবং কিছু কিছু ফ্যামিলিতেও আছে যে এই বিষয়টাই মানে পাওয়ার এক্সার্ট করবে মেল মেম্বার অফ দ্য ফ্যামিলি, সেটা কিন্তু তার অন্য কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট নয়, শুধুমাত্র মেল বলে কিন্তু সে তার পাওয়ার এবং কন্ট্রোলটা এক্সার্ট করতে পারে। তো সেই জায়গায় একটা সমস্যা দেখা যাচ্ছে। এবং কেয়ার গিভিংটা তার ফ্যামিলি মেম্বারদের করতে হচ্ছে, তার ছেলে মেয়েকে করতে হচ্ছে, তার এল্ডারলি মেম্বার যারা বয়স্ক আছেন তার ফ্যামিলিতে, তার বাবা মা, তার ইনলস হতে পারে, তার দাদু ঠাকুমা হতে পারে। তো প্রত্যেকের জন্য কিন্তু একটা কোভিড কিন্তু এমনিতেই কিন্তু একটা অনগোয়িং টেনশন আছে, কারণ বয়স বাড়লে মানুষের অসুস্থতা বেড়ে যায়, তার কোমরবিডিটিস থাকে। কিন্তু প্রথম থেকেই আমরা দেখেছি যে কোমরবিডিটিস যারা আছে তাদের জন্য কিন্তু এক্সট্রা কেয়ার নেওয়া হয়েছে, এবং সেটাও কিন্তু বাড়ির মহিলাটিকেই বেশি অফেক্ট করেছে। তো তার ফলে সেটা নেওয়ার জন্য কিন্তু তাকে তার কাজ কর্ম, তার কেয়ার গিভিং, এই জায়গাটা। এবং আরেকটা বিষয়, কোভিড রিলেটেড যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেস এর ফলে যতটা কোভিড এর প্রিকশনারি মেজার আমরা নিয়েছি, সেটা কিন্তু একজন মহিলাকে মানে ওয়াশিং ক্লিনিং এই ব্যাপারগুলোতে যে বেশি ফোকাস করতে হয়েছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট অফ দ্য কোভিড কেসেস, তো সেইগুলো বাড়ির মহিলাটির উপরে কিন্তু বেশি চাপ পড়েছে সমস্ত কিছু নজর রাখার জন্য। এবং ইকোনমিক সেক্টরে আমরা জানি যে বহু মহিলা ইনফর্মাল সেক্টরে কাজ করেন। তো সেই ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন, যারা লেবার ওয়ার্ক ফোর্সে আছেন, অর্থাৎ লেবার হিসেবে কাজ করতেন বা ছোটখাটো কোনো কিছু গ্রুপে কাজ কাজ করতেন, তো সেটা কিন্তু মোটামুটি লকডাউন হওয়ার ফলে কিন্তু সেইগুলো পুরো বন্ধ ছিল। এবং তার ফলে কি হচ্ছে না, আহ বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটাতে এটা উঠে এসেছে যে যারা ওই ধরনের সেক্টরে কাজ করতেন তারা কিন্তু তাদের কাজ খুব সহজেই হারিয়েছেন। এবং তার ফলে কি হচ্ছে না, তারা তাদের ছেলে মেয়েদের জন্য যে এক্সট্রা কেয়ারটা নিতে পারছেন সেটা নিতে পারছেন না, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে পারছেন না, তাদের যেটুকু বিল পেমেন্ট করার প্রয়োজন হতো, যেটুকু খাবার কিনতে এবং অন্যান্য কিছু দেওয়ার জন্য প্রয়োজন হতো, সেটা তারা দিতে পারছেন না। তো সেক্ষেত্রে কিনা তারা তাদের পরিবারের চাহিদা মেটানোর জন্যই কিন্তু বাড়ির কাজকর্ম ছেড়ে বাইরে যেতেন, কিন্তু সেটাই তারা করতে পারছেন না। তো তার ফলে কি হচ্ছে না, ইকোনমিক্যালিও কিন্তু তাদের অবস্থা খুব তলানিতে গিয়ে ঠেকেছে। এবং তারা তাদের পরিবারের, এবং আরেকটা বিষয় এখানে, তাদের পরিবারের দায়িত্ব নিতে পারছে না। এবং এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে তারা এখন খুব ইনসিকিউরিটির মধ্যে ভুগছে। ডেফিনেটলি এখন যখন কাজ কমে গেছে, তখন কিন্তু একজন ফিমেলের থেকে মেলকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। তো তারা এই ভয়টাও পাচ্ছেন যে আমাদেরকে হয়তো আর কাজে ডাকা হবে না, কাজ করতে ডাকা হবে না। ইভেন লকডাউন উঠে গেলেও কি হচ্ছে না, যেহেতু ইকোনমিক বার্ডেনটা বিভিন্ন ইনফর্মাল সেক্টরে খুব বেশি ভাবে পড়েছে, তো সেক্ষেত্রে তাদেরকে হয়তো কাজে, সেখানেও তাদের কিন্তু ইনসিকিউরিটি কাজ করছে। হেলথ সেক্টরের ক্ষেত্রে হেলথ আর ইলনেস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট হাইজিন মেনটেন্যান্সের যে ব্যাপারটা, যেটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। মহিলাদের কিন্তু তাদের হেলথ সিস্টেম, তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমস, এইগুলোকে ঠিকঠাক রাখার জন্য হাইজিন মেনটেন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তাদের যদি আর্নিংটাই না থাকে, বা তাদের যদি লকডাউনের ফলে তারা যদি প্রপার নিউট্রিশন না পায়, তারা যদি তাদের ন্যূনতম যে খাবারটুকু প্রয়োজন সেটাই না পান, এবং তার সঙ্গে সঙ্গে কিছু বেসিক হাইজিন, কোভিড হাইজিন এবং তার সঙ্গে মেনস্ট্রুয়াল হাইজিন, এগুলো মেনটেন তারা করতে পারছেন না এই পরিস্থিতিতে গিয়ে, তো তার ফলে কি হচ্ছে, সেখানে কিন্তু তাদের উপর একটা এক্সট্রা বার্ডেন, তাদের উপর ইম্প্যাক্টটা কিন্তু খুব গুরুতর। এবং এর ফলে কিন্তু তাদের শরীরের শারীরিক কিছু ক্ষতি হয়ে যেতে পারে, এবং যেটা কিন্তু এফেক্ট লং টার্মে পড়তে পারে। আনপেড কেয়ার ওয়ার্ক চিরকালই ছিল, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ইনফর্মাল সেক্টরেও যারা কাজ করেন তারাও কিন্তু যতটা লেবার দেন, হ্যাঁ, তার থেকে কিন্তু কম টাকা পান। এবং তার বাইরে তো যারা গৃহকর্মে এঙ্গেজ, তো তাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা ব্যাপার যে তারা কোনোদিনই কোনো রকম পেড হতেন না, এবং আজকেও হচ্ছেন না, কিন্তু তাদের উপর বার্ডেন চাপছে। এবং তার ফলে কি হচ্ছে, তার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে না, ডেফিনেটলি এইটার ইম্প্যাক্ট কিন্তু লং টার্মেও পড়তে পারে। তো বিভিন্ন রকম ক্ষেত্রে, সেটা বার্ডেন হোক, সেটা ইকোনমি হোক, সেটা হেলথ হোক, আনপেড ওয়ার্ক হোক, সব ক্ষেত্রেই বার্ডেন পড়ছে। এবং এটার সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু, যেটা আমাদের ডেটা দেখাচ্ছে যে মোটামুটি ইন্ডিয়ার ক্ষেত্রে ন্যাশনাল কমিশন অফ উইমেনও যেটা দেখেছে যে এই কোভিড পিরিয়ড এবং দীর্ঘ লকডাউন পিরিয়ডে
তাদের কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কেস অনেক বেশি এনরোল হয়েছে, তাদের কাছে অনেক টেলিফোনিক এরকম ডোমেস্টিক ভায়োলেন্সের কেস এসেছে, যেটা কিন্তু মোটামুটি আগে যেটা 30% ছিল সেটা কিন্তু কোভিড লকডাউনে মোটামুটি 70%-এ গিয়ে পৌঁছেছে। তো সেক্ষেত্রে ভায়োলেন্সটা কেন আসছে? প্রথমত কি হচ্ছে না, কোভিডে যে যে মেজার গুলো আমরা নিয়েছি, যে বাড়িতে থাকতে হবে, দীর্ঘকালীন বাড়িতে থাকা, যেখানে আমরা জানি না যে বাড়ি থেকে কবে আবার আগের মতো বেরোতে পারবো, এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করার রেস্ট্রিকশন, এবং তার ফলে কি হচ্ছে না, যোগাযোগ নেই, কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই। ইভেন এক এক সময় এরকমও দেখা গেছে যে ঠিক পাশের বাড়ির সঙ্গেও যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, যোগাযোগ রাখা যাচ্ছে না। হয়তো কেউ কোভিড আক্রান্ত, তো কোভিড আক্রান্ত, সেখানে আমি তার সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না, মানে কোনোভাবে সম্ভব হচ্ছে না। এরকম নয় যোগাযোগ রাখা যায় না, কিন্তু কোনোভাবে হয়তো সম্ভব হয়নি, এবং ইনিশিয়াল স্টেজে সবার একটা কোভিড আক্রান্তদের স্টিগমাটাইজড করে রেখেছিল, এবং তার ফলেও কিন্তু অনেকে কি হচ্ছে না, একজন অপরজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে না। বলা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করার, কিন্তু সমস্ত রকম ডিস্টেন্স আমরা মেনটেন করছি, যেখানে কিন্তু যোগাযোগ ছিন্ন করে দিচ্ছি। তার ফলেও কি হয়েছিল, যে না, কারোর কোভিড হলে আমরা জানতে পারছি সে কোভিড থেকে সেরে ওঠার পর, বা কারোর কোভিড হয়েছিল জানতে পারছি সে পৃথিবী থেকে চলে যাওয়ার পর। তো এরকম সিচুয়েশনও আমাদের কিন্তু ফেস করতে হচ্ছে। তো এইভাবে দীর্ঘদিন বাড়িতে বন্দি, সমস্ত কাজের প্রেশার, এবং মেল মেম্বারদের উপরেও কিন্তু সেই সময় কি হচ্ছে, যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের সমস্ত প্রেশার তাদের উপর পড়েছিল। তো তার ফলে কি হচ্ছে, তাদের যে ফ্রাস্ট্রেশন টলারেন্স, সেটা কোথাও গিয়ে কিন্তু ভেঙে গেছে। এবং সেই ফ্রাস্ট্রেশনটা এবং ফ্রাস্ট্রেশন, তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল ওয়ারি, এই সমস্ত কারণে কি হচ্ছে না, সেটা কিন্তু কি হচ্ছে, আমার পাওয়ার, আমার কন্ট্রোল আমি কার উপর এক্সার্ট করবো না, যাকে আমি তথাকথিত দুর্বল মনে করছি, উইক মনে করছি। তো সেই ফ্যামিলি প্যাটার্নের ক্ষেত্রে, সেই ফ্যামিলি ডাইনামিক্সে কিন্তু এরকম আছে যে তথাকথিত দুর্বল কাউকে মনে করছে এবং তার উপর আমি অত্যাচার করব। সেটা ফিজিক্যাল নাও হতে পারে, কিন্তু যে কোনো ধরনের অ্যাবিউজ, এবং তার সঙ্গে সঙ্গে মেন্টাল টর্চার। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হলো যে এই ডোমেস্টিক যে কাজগুলো আছে সেগুলোর যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন কোনোদিনই হয় না ফ্যামিলিতে। তো সেই কারণেও কিন্তু কি হচ্ছে, মহিলাটি ওর ওপর বার্ডেন তো পড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক কোনো না কোনো অ্যাবিউজ তাকে নিতে হচ্ছে, এবং সেটাও ডোমেস্টিক ভায়োলেন্সের রিস্কটাকে বাড়াচ্ছে। এবং দীর্ঘদিন ধরে কাজ করতে 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 কোনো ছুটি নেই, কোনো ছুটি নেই, প্রত্যেকদিন চলছে। এবং আগে কি হতো না, বাড়িতে সবাই থাকলে হোম মেকারদের চাপটা কিন্তু সেই সময় পড়তো, যে যারা বাড়িতে থাকেন তাদের বাড়িতে সকলে আছে তখন একটু চাপ বেশি, কিন্তু অন্যান্য দিন কিন্তু কিছুটা সময়ও নিজের জন্য বার করা যেতে পারে, কিন্তু সেটা এই সময় হচ্ছে না, সেটা একটা বার্ডেন পড়ছে। আরেকটা বিষয় হলো যে, যেটা আমরা জানি যে ভায়োলেন্সটা বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন ভাবে আছে, যে তারা অলরেডি দেখছে তাদের আগের জেনারেশন এই ভায়োলেন্সে লিপ্ত, সুতরাং সেও খুব সহজেই ভায়োলেন্ট হতে পারে, এটা সে শিখে যাচ্ছে। পরিবারের পুরুষ সদস্যটি অনেক সময় শিখে যাচ্ছেন যে, এবং উনি হয়তো জানেন যে হ্যাঁ এটাই রীতি, এটাই নীতি, এবং তার ফলে যেটা হয় যে পরবর্তী জেনারেশনে, যত আগের জেনারেশনে হয়তো এই বিষয়টা ছিল, এই পরবর্তী জেনারেশন যতই শিক্ষিত হোক, যতই তার অ্যাওয়ারনেস গড়ে উঠুক, যত এগুলো এটা করা অন্যায় বা এটা কিন্তু কোথাও গিয়ে তার কিন্তু ইগোটাকে সে বদলাতে পারছে না, এবং তার ফলে খুব চট করে রেগে যাওয়া, এবং রেগে গেলেই সেটা মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভায়োলেন্সে রূপান্তরিত হওয়া, এটা খুব সহজ। কিন্তু আমরা যদি ভাবি যে সেটা রুরাল আরবান, এই বাউন্ডারির উপর কিন্তু সবসময় ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে কিন্তু কমপ্লিটলি অন দ্য ফ্যামিলি ডাইনামিক্স, ফ্যামিলি প্যাটার্ন, আর কিভাবে একজন বড় হয়ে উঠছে, এবং কিভাবে সে মনে করছে কিনা যে তার পাওয়ার, তার কন্ট্রোল সে পরিবারের যিনি মহিলা মেম্বার তার প্রতি করতে পারেন কিনা, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটায় কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা খুব দরকার। এবং আরেকটা ব্যাপার হলো যে এই পারিবারিক হিংসা বা গার্হস্থ্য হিংসা, এটাকে যদি আমরা, এটাকে বাদ দিয়ে বা এটার পরে, এটা খুব গুরুত্বপূর্ণ যে বিভিন্ন জায়গায় তারা সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হচ্ছে, অ্যাবডাকশনের শিকার হচ্ছে, উইমেন ট্রাফিকিং, যেটা নিয়ে এখানে আর আলোচনা আমরা করবো না, বাট এই বিভিন্ন বিষয়গুলো আসছে। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, ইকোনমিক স্ট্রেস, এবং আমরা জানি যে মহিলাদের যদি সংসার চালাতে হয় তো তাকেও তো বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনিও খুব চিন্তায় পড়ে যাচ্ছেন যে কোভিড, তার সঙ্গে লকডাউন, তার সঙ্গে ইনকাম এর রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে,
যারা ইনফর্মাল সেক্টর, প্রাইভেট সেক্টরে কাজ করেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ভাবে তারা এরকম কিছু সংকেত পাচ্ছেন, যাতে ভবিষ্যৎটা কিন্তু খুব আনসার্টেন, ভবিষ্যৎটা কিন্তু খুব পজিটিভ নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের বেসিক্যালি প্রত্যেক দিনের জন্য ভাবতে হচ্ছে আমি কিভাবে চলবো, কি খাবো, কি করব। তো এই জায়গাগুলো তো ডেফিনেটলি তাদের জন্য বার্ডেন হয়ে উঠছে। এবং তার সঙ্গে সঙ্গে আহ কমপ্লিট যখন লকডাউন হয়েছিল, যখন মোটামুটি সবকিছুর অ্যাক্সেস আমাদের কাছে কমে গেছিল, তখন কিন্তু ভায়োলেন্সটা বাড়ির মধ্যে আরো বাড়ছে। কেননা কিনা আমি খুব একটা কাউকে খবর দিতে পারছি না, বা যদি কানেকশনটা তৈরি না করা যায়, যদি আমি জানি যে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না বা আমি কোথাও যেতে পারবো না এই পরিস্থিতিতে, তাহলে কি হচ্ছে না, ভায়োলেন্সের রিপোর্টিংটা আস্তে আস্তে কমছিল। তো সেই কারণেও কিছুটা কিন্তু ভায়োলেন্স যদি রিপোর্টেড হতো তাহলে হয়তো কিছু মেজার নেওয়া যেত, কিন্তু কানেকশনটা অনেকটা কমে যাওয়ার ফলে সেই জায়গাটায় আমরা এগোতে পারছিলাম না, সেখানে একটা সমস্যা হচ্ছিল। আর একটা বিষয় যেটা নট রিলেটেড টু দ্য ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স, বাট আমরা এই খবরগুলো পাচ্ছিলাম নিউজ চ্যানেলে, যে যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স, এবং আমরা তো জানি যে হেলথ কেয়ার ওয়ার্কারদের একটা খুব বড় অংশ তারা মহিলা। তো তাদের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। তারা তারা হয়তো যে হসপিটালে চাকরি করেন বা যে সংস্থায় কাজ করেন, সেখানে হয়তো কোভিড রিলেটেড পেশেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে, যারা ডক্টর, যারা নার্স এবং যারা আদার ওয়ার্কার্স, মেডিকেল হেলথ প্রফেশনাল। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু তারা যে বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন সেখানে থাকতে দেওয়া হচ্ছে না, কোনোভাবে তাদের বলে দেওয়া হচ্ছে যে না আপনারা এই সময়টা আসবেন না বা থাকবেন না, বা কোনোভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। হ্যাঁ, এবং এবং অনেক সময় দেখা গেছে যে তারাও তাদেরকেও হাইজিন, যথেষ্ট হাইজিন মেনটেন করে থাকতে হচ্ছে, তাদের উপর একটা এক্সট্রিম প্রেশার ছিল এবং এখনো চলছে, যেটা হয়তো আর নিউজ চ্যানেল রিপোর্টেড নয় সেভাবে। তাদের ক্ষেত্রে আবার কি হচ্ছে না, তারা যেমন সার্ভাইভালের দিক থেকেও ভীষণ রিস্কে আছে, যে তাদের কখন কি হবে সেটা তারা জানে না, তারা কোভিড ইনফেক্টেড হতেই পারে এবং বারে বারে ইনফেক্টেড হওয়ার চান্সেস আছে তাদের, কেননা যত ভাইরাল লোডটা যতটা, তাদের কিন্তু ভাইরাল লোডটা প্রত্যেক দিন তারা কিন্তু সেই ভাইরাল লোডের সংস্পর্শে আসছেন। তো তার ফলে যতই মেজার নিক না কেন, যেহেতু আমরা জানি যে এটা অনেকটা এয়ারবোর্ন এবং সেটা একজনের থেকে অন্যজনের নিঃশ্বাসের মাধ্যমে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি, তো সেই জায়গাটায় কিন্তু মাস্ক দিয়েও কিন্তু আমরা 100% রোধ করতে পারবো না, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে তারাও কিন্তু তাদের অস্তিত্বের সংকটে ভুগছেন, তার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু প্রাণহানির আশঙ্কা অনেকাংশে বেশি, কারণ এরকম অনেকেই ফোন করে জানিয়েছেন যে আমি কালকে ফোন করতে পারবো কিনা জানি না, বা আমি আর বেঁচে থাকলে আবার দেখা হবে, এই ধরনের কথাবার্তা কিন্তু হেলথ সেক্টরের সকলের থেকে আমরা পেয়েছি। তো সেই জায়গায় কিন্তু যারা মহিলা, তাদের কিন্তু তারা তাদের বাড়ির দায়িত্ব সামলেও কাজটা করেছেন, এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা গেছে যে কমপ্লিটলি বাড়িতে ফিরতে পারেননি, আসতে পারেননি, বাড়িতে আহ নজর দিতে পারেনি, তার খুব ছোট বাচ্চাকে রেখেও তাকে হয়তো কোভিড ডিউটি করতে যেতে হয়েছে। তো এই পরিস্থিতিতেও কিন্তু সেই জায়গাতেও কিন্তু তারা সাফার করেছেন। নেক্সট হলো তাহলে ইনসিকিউরিটি গুলো এই পরিস্থিতিতে কোন কোন জায়গায় আমরা দেখেছি, সেটাকেই যদি আমরা সাম আপ করি, তাহলে প্রথমত তো একটা জব ইনসিকিউরিটির ব্যাপার আছে। ফর্মাল এবং বোথ ফর্মাল সেক্টরে একটু কম, কিন্তু ইনফর্মাল সেক্টরে অনেক অনেক বেশি, যেখানে জবটা সিকিউর ছিল না, সেই জায়গা থেকে একটা স্ট্রেস, ওয়ার্ক লাইফ ব্যালেন্স কমপ্লিট করা, ওয়ার্ক ফ্রম হোম কালচার যেটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু এক্সট্রা বার্ডেন, এক্সট্রা স্ট্রেস চাপছে, সেই জায়গায় গিয়ে একটা সমস্যা। আরেকটা বিষয় হলো আনএমপ্লয়মেন্ট, অনেকেই বিভিন্ন ডেটা যেটা দেখিয়েছে যে অনেকেই কাজ হারিয়েছেন, সেখানে একটা সমস্যা। হেলথ কেয়ার ইনসিকিউরিটি, যেটা আমি আগেই আলোচনা করলাম, যে তারা প্রপার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফিজিক্যাল হেলথ ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি কারোর প্রেগনেন্সি রিলেটেড ইস্যু থাকে, সেখানেও কিন্তু তারা সমস্যায় ভুগেছেন, অসুবিধায় ভুগেছেন। অনেক হেলথ কেয়ার প্রফেশনালস প্রবলেমে ভুগেছেন, এবং যাদের একটা বড় অংশ মহিলা। এবং কাজ না থাকার ফলে, আনএমপ্লয়মেন্ট হওয়ার ফলে, দে হ্যাভ অলসো সাফার্ড আউট অফ ফুড ইনসিকিউরিটি। হ্যাঁ, অর্থাৎ কিনা খাবারের সংস্থান নেই। এবং এরকম অনেক জায়গায় যেটা করা হয়েছে যে এই ইমিউনিটি বুস্টিং এজেন্টস সাপ্লাই করা, তারপরে কিনা প্রপার ফুড সাপ্লাই করা, ভিটামিন সি সাপ্লিমেন্টস সাপ্লাই করা। তো এইগুলো আমাদের দেশের, যেখানে একটি বড়, মানে আমরা ডেভেলপিং কান্ট্রি সেটা আমরা অলরেডি জানি, রুরাল এরিয়াস অনেক বেশি, এবং সেখানে ডেফিনেটলি তাদের
প্রত্যেক দিনের খাবার কেনার পয়সা নেই, যেখানে তাদের চাকরি হারাচ্ছে। তো সেখানে এই ইমিউনিটি বুস্টার্স, ভিটামিন সি এবং আদার ভিটামিন ট্যাবলেটস, এবং কোভিড হলে তার যে একটা পরিচর্যা আছে, সেটা খাবার হতে পারে, ওষুধ হতে পারে, তো সেই জায়গায় কিন্তু দে আর ইনসিকিউর। তো সেখানে সরকারি বেসরকারি সংস্থাগুলো যদি এগিয়ে না আসেন, তাহলে কিন্তু ইনসিকিউরিটি আরো বাড়বে। এবং আরেকটা বিষয় হলো, উইমেনরা কিন্তু শুধু নিজেদের জন্য ভাবেন না, তারা কিন্তু পরিবারের জন্য ভাবেন। তো পরিবারটাকেও তাদের দেখতে হয়। তো কোথাও গিয়ে তখন কিন্তু তারা নিজেদের শরীর স্বাস্থ্য, নিজেদের হেলথ, এগুলোকে অস্বীকার করেন, এগুলোকে নেগলেক্ট করেন। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, মেয়েরা মনে করছে যে পুরুষদের থেকে তাদের কাজের অধিকার কমছে, তাদের কাজ অনেক কমে যাবে। তো তার ফলে কি হচ্ছে না, এবং তাদেরকে হয়তো আর পরের দিন হয়তো তারা শুনবে যে তাদের কাজটা আর নেই। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, ডেফিনেটলি ফিলিং অফ এক্সক্লুশনটা তাদের চলেই আসছে। এই জায়গায় একটা সমস্যা তাদের হচ্ছে। এবার আমি যেটা এখানে কোট করেছি, যে চ্যালেঞ্জেস অফ ওয়ার্কিং উইমেন। তো চ্যালেঞ্জেস তো অলরেডি আগে থেকেই ছিল, এবং এই চ্যালেঞ্জেস নিয়ে ডিসকাস করছে। কিন্তু এই আরো কিছু চ্যালেঞ্জেস যেটা হচ্ছে, সেটা হলো যে বাড়িতে থাকা, এবং বাড়িতে থাকার ফলে তাদের যে সন্তান, তাদের বাচ্চারা, তারাও বাড়িতে আছে। এবং তার ফলে কি হচ্ছে না, প্রপার চাইল্ড কেয়ার সিস্টেম, প্রপার স্কুল সিস্টেম, এই জায়গাগুলোর অভাব আছে। স্কুল তো অনেকদিন ধরে শাটডাউন, স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো বন্ধ হয়ে আছে, রেগুলার যাতায়াত নেই। এবং হ্যাঁ, কিছু কিছু কাজে ডেফিনেটলি কি হচ্ছে না, টিচারদের কিন্তু কাজ প্রচুর করতে হচ্ছে, এবং বাচ্চাদেরও কাজ তাদের যদি অনলাইনে সম্ভব হয় চলছে, না হলে চলছে না। তো সেক্ষেত্রে এখানে এরিয়া ভিত্তিক ভাগ আছে, রিজিয়ন ভিত্তিক অনেক রকম বিষয় আছে। তো সেই বিষয়গুলোতে আমি এখন যাচ্ছি না। কিন্তু বেসিক্যালি যেটা করতে হচ্ছে, যে যারা বাড়িতে থেকে সমস্ত দায় দায়িত্ব নিতে হচ্ছে এবং বাচ্চাদেরও সামলাতে হচ্ছে, তাদের স্কুল ওয়ার্কেও ইনভলভ, তো সেখানে যদি একটু অন্যভাবে ভাবা হতো, অন্য কিছু অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম যদি আমরা ইনকর্পোরেট করতে পারতাম, যাতে কিনা আজকে যে সমস্যাগুলো অ্যারাইজ করছে সেটাকে সলভ করা যেত, তাহলে ভালো হতো। কিন্তু কোনোভাবে বার্ডেনটা কিন্তু আমরা এই জায়গায় সলভ করতে পারছি। নেক্সট হলো, উইমেন আর মোর এফেক্টেড দ্যান মেন। এখানে যেটা যেটা বলার বিষয়, সেটা হলো যে ওয়ার্কিং উইমেনস আর মোর এফেক্টেড, বিকজ কি হচ্ছে না, তাদের কিন্তু ডুয়াল রোল প্লে করতে হচ্ছে বাড়িতে, বোথ ওয়ার্ক ফ্রম হোম অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে না অল দ্য বার্ডেন্স অফ দ্য ফ্যামিলি। সেখানে কিন্তু ইন দ্য কনফাইনমেন্ট অফ ডোমেস্টিসিটি, অর্থাৎ এই বাড়ির মধ্যেই কিন্তু যাবতীয় কাজকর্ম একজন যদি পুরোটা নাও করে, কিন্তু কন্ট্রোলটা তার হাতে থাকে, ম্যানেজমেন্টটা তার হাতে থাকে, কাজগুলো অর্গানাইজ করা তার হাতে থাকে, এবং সেটা কিন্তু যথেষ্ট বার্ডেন সাম টাস্ক। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, যে যারা উপস্থিত আছেন, যারা প্রতিনিয়ত বাড়িতে থাকতেন না, তাদের দায় দায়িত্ব নিতে হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে না, ব্যালেন্স করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা, যে লো ওয়েজেস এন্ড স্যালারি, ওয়ার্ক ফ্রম হোম করলেও কিন্তু কিছু কিছু অর্গানাইজেশন এমন কিছু মেজার ইম্পোজ করেছেন, যেখানে কিন্তু তাদের স্যালারি কেটে নেওয়া হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে না, তারা ফিনান্সিয়াল ইনসিকিউরিটিতে ভুগছে, এবং তাদের আরো অনেক অসুবিধা হচ্ছে। তো মোটামুটি এই ধরনের অসুবিধা আমরা প্রকারভেদে সবাই ফেস করছি। এবং এইগুলোর মাঝেও কিছু পজিটিভ পয়েন্টস বলা যেতে পারে, যে এই কোভিড এবং কোভিড পরবর্তী লকডাউন আমাদের কি দিয়েছে। মোটামুটি অনেক সময় এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার্স, এই জায়গাগুলো থেকেও আমরা এরকম খবর পাচ্ছি বা দেখছি, যে ওয়ার্ক ফ্রম হোম কালচারে কিন্তু অনেকে নিজের বিজনেস শুরু করেছে। ছোট করে হলেও, আগে হয়তো তারা এই বিষয়ে ভাবেনি, কিন্তু এই কোভিড এবং তার পরবর্তী লকডাউনের সুযোগ নিয়ে অনেকে কিন্তু ছোট এন্টারপ্রেনারশিপ বিজনেস, যারা মেনলি মহিলারা, তারা কিন্তু শুরু করেছে। এবং আরেকটা ব্যাপার হলো যে অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে মহিলা আর পুরুষ দুজনেরই হয়তো একটা জয়েন্টলি কিছু শুরু করছে, তো সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু মহিলারাই নিচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হচ্ছে না, ডেফিনেটলি নিজের বিজনেস, এবার এটা কিন্তু খুব কম, মানে আমি বলছি মানে এটা সবাই শুরু করছে একেবারেই তা নয়। কিন্তু হ্যাঁ, তাও চেষ্টা করা যেতে পারে, চেষ্টা করে দেখতে পারে। এবং একজনও যদি এগিয়ে যায়, তাহলে তাকে দেখে কিন্তু আরেকজনও এম্পাওয়ার্ড হতে পারে। এবং আমরা যদি ভাবি যে অ্যাটলিস্ট প্রত্যেকে আমরা জীবনে একজনকেও এম্পাওয়ার করব, তাহলে কিন্তু একজন একজন করে অনেককে এম্পাওয়ার করা সম্ভব হবে। কিন্তু তাদের সেই সাহসটা দিতে হবে, যেখানে কিনা
প্রত্যেকের মধ্যে ক্ষমতা আছে, প্রত্যেকেই প্রত্যেকেরই ক্যাপাসিটি আছে এই ধরনের কিছু করার, যারা বাইরে গিয়ে তথাকথিত কোনো অসুবিধার কারণে কাজ করতে পারছেন না। তাদের মানে প্রত্যেকেই করতে পারেন, কিন্তু তাদের একটু সাহসের প্রয়োজন, একটু তাদের এম্পাওয়ার করা প্রয়োজন, একটু তাদের কিছু এক্সটার্নাল হেল্প প্রয়োজন। সেগুলো যদি তাদের করে দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু করতে পারবেন, যেটা কিন্তু কোভিড অনেকটা অনুপ্রাণিত করেছে। কোভিড পরবর্তী লকডাউন পরিস্থিতি এবং পরিবারের আয় সংকোচন, এই সমস্ত কারণে অনেকে এগিয়ে গেছেন বাধ্য হয়ে, কিন্তু বাধ্য হয়ে এগিয়ে তারা খুব ভালো ফল পেয়েছেন, সেটা হতে পারে, এবং তাদের থেকে আরো 5 জন এগিয়ে যেতে পারেন। আর আরেকটা বিষয় হলো যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও যেমন বেড়েছে, সেখানে যেমন সম্পর্কের অবনতির সমস্যা, এবং শুধুমাত্র ডোমেস্টিক ভায়োলেন্স ইজ নট মিন লাইক দ্যাট কি শুধু ইন্টিমেট পার্টনার বা হাজবেন্ড তাদের দ্বারা ভায়োলেন্স, অন্যরকম ভায়োলেন্সও বাড়িতে আছে। বিভিন্ন পারিবারিক অনেক সময় দেখা যায় যে অন্য কেউ, কারোর হাতে পাওয়ার থাকে, অন্য কেউ কন্ট্রোল করেন, তো সেই জায়গায়ও সমস্যা হয়েছে। কিন্তু ওইগুলোকে বাদ দিয়েও কিন্তু সিলভার লাইনিং আছে, ওইগুলোকে বাদ দিয়েও কিন্তু পজিটিভ অ্যাসপেক্ট আছে, যেখানে বাড়ির সদস্যদের মধ্যে কিন্তু রিলেশনশিপটা আরো দৃঢ় হয়েছে। একে অন্যকে ছাড়া যে বাঁচতে পারবে না, একে অন্যকে ছেড়ে যাওয়ার যে ইনসিকিউরিটি, হ্যাঁ, সেই জায়গাটাও কিন্তু কোনো না কোনো ভাবে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। অর্থাৎ কি না, এই কোভিড কিন্তু আমাদের হয়তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই বেঁচে থাকা বা বেঁচে না থাকা, এই দুটোর মধ্যে কিন্তু খুব বেশি গ্যাপ নেই। ঠিক আছে, আজকে আছি কালকে নাই থাকতে পারি, তো তার ফলে যতদিন আমরা বাঁচতে পারছি, যতদিন আছি, ততদিন যেন একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকতে পারি, ততদিন যেন আমরা ভালোভাবে বাঁচতে পারি, ততদিন ভালো লাগার মুহূর্ত গুলোকেই যাতে বাঁচিয়ে রাখতে পারি। খারাপ লাগা তো অনেক আছে, অনেক রকম সমস্যা, অনেক রকম অসুবিধা, যেগুলো সেইগুলো বিল্ট আপ না করে সেগুলো একটু সরিয়ে রেখে যাতে ভালোভাবে আমরা বাঁচতে পারি, ভালো মেমোরিজ তৈরি করতে পারি, কারণ এইগুলোই কিন্তু হয়তো সম্পদ হয়ে বেঁচে থাকে। হেলথ অ্যাওয়ারনেসটা অনেকের মধ্যে ডেভেলপ হয়েছে, অনেকেই কিন্তু নিজের টেক কেয়ার করতে শিখছে, নিজেকে ভালো রাখার জন্য তারা মেডিটেশন, যোগা এবং এক্সারসাইজ এইগুলোতে এঙ্গেজ হয়েছেন, এবং বাড়ির মহিলারা এগুলোতে ইন্টারেস্টেড হয়েছেন। অনেকে হয়তো কাজের চাপে সময় পাচ্ছিলেন না কিছু ট্রিটমেন্ট করানোর, তো তারা এই সময় কিন্তু সেই ট্রিটমেন্টে চালানোর, এই সময় নিজে একটু নিজেকে ফিট করে তোলা, নিজেকে হেলদি করে তোলা, হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করা, সেই জায়গাগুলোতে হয়তো নিজেকে এঙ্গেজ করছেন, এবং এইগুলোর মাধ্যমে কিন্তু বার্ডেনটাকে একটু হলেও কমানোর চেষ্টা আমরা করতে পারি। এবং অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে না, এবং আরেকটা বিষয় যে একটু যদি বাড়ির সবাই, সব মেম্বাররা একটু সহানুভূতিশীল হন, এবং সহানুভূতির থেকেও বড় কথা কি হচ্ছে যে একটু যদি অন্যদের পার্সপেক্টিভটাও বুঝতে পারেন। মানে আমরা খুব সহজেই ভাবি যে বাড়িতে থাকা মানে তো কোনো কাজই না করা, কিন্তু বাড়ির কাজের যে মানে একটুও যে মানে ফ্রি টাইম থাকে না, সেখানে যে কোনো রকম ছুটির বিষয় নেই, প্রত্যেকটা কাজ যে প্রত্যেক দিনের জন্য সমান গুরুত্বপূর্ণ। অফিসের কাজে একদিন করে আর শেষ করে পরের দিন নাও করা যেতে পারে, কিন্তু বাড়ির কাজে যে সেই ছুটিটা নেই, সেটা যদি আমরা একটু বুঝতে পারি এবং তাদের প্রতি যদি একটু ফেয়ার অ্যাটিটিউড করা যায়, হ্যাঁ, তাদেরকে বুঝতে হবে, তাদের সমস্যাগুলো একটু বোঝার দরকার আছে। তো সেইগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি বোঝা যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এখনো অনেক রাস্তা বাকি। তো সেই জায়গায় কিন্তু বাড়ির প্রত্যেকটা লোকে যদি একটু অ্যাওয়্যার করা যায়, একটু আলোচনা করা যায় কোন জায়গায় অসুবিধা হচ্ছে, কেন অসুবিধা হচ্ছে, তাহলে হয়তো আস্তে 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 বুঝতে তারা পারবে। প্রথম দিনে কেউ বুঝতে পারবে না, কারণ এটা তো আমাদের সোসাইটি শিখিয়ে দিয়েছে, যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য সময় চাই, কিন্তু চেষ্টাও করতে হবে। এরকম চেষ্টা না করে যদি আমরা যদি ভাবি যে না বাড়ির কাজটা আমাদেরই করার আছে, বাড়ির পুরুষ সদস্যকে সেটা পার্ট নিতে পারবেন না, অনেক সময় কিন্তু একজন মহিলাই কিন্তু এটা শেখান যে না তোমাকেই করতে হবে, তোমাদেরই করতে হবে, তারা কোনো কাজ করবে না। তো এই জায়গাগুলোতেও কিছু পরিবর্তন আনা আজকের দিনে একটু প্রয়োজন আছে। নেক্সট হলো যে এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ডিউরিং প্যান্ডেমিক, তো এখানে দেখা গেছে যে আহ, আহ, যারা হাউসওয়াইফ বা যারা ওয়ার্কিং উইমেন, মানে এই দুটো আসপেক্টের কিন্তু খুব একটা ডিফারেন্স পাওয়া যায়নি। একটা স্টাডি এখানে আমি কোট করেছি, তো যেখানে দেখা গেছে যে এই দুটো গ্রুপের ক্ষেত্রেই কিন্তু ফার্স্ট ওয়েভে, এই স্টাডিটা মেনলি ফার্স্ট ওয়েভে করা হয়েছিল, তো সেখানে দেখা গেছে যে এই দুটো গ্রুপের ক্ষেত্রেই কিন্তু তাদের
যথেষ্ট সমস্যা হয়েছে এবং ডেফিনেটলি দে ফিল হাইলি স্ট্রেস, মানে বোথ দ্য গ্রুপস, অর্থাৎ কিনা হাউসওয়াইফই বলুন বা ওয়ার্কিং উইমেনই বলুন, তারা কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে সময় কাটাতে বিভিন্ন ভাবে যথেষ্ট স্ট্রেসড হয়েছেন, যথেষ্ট বার্ডেন তারা ফিল করেছেন। এবং তারা কিন্তু অনেকেই রিপোর্ট করেছেন যে তাদের সারাদিন কাজ করতে হয়েছে, এবং অনেক সময় কিন্তু কি হয়েছে যে তারা কিন্তু তাদের বাচ্চাদের প্রতি আচরণ অনেক সময় মেজাজ হারিয়েছেন অতিরিক্ত কাজের চাপে। এবং অনেকেরই বক্তব্য এটা যে বাড়ির কাজ এবং যারা ওয়ার্কিং উইমেন তাদের বাড়ির কাজ এবং বাইরের কাজ সেটাকে তারা ব্যালেন্স করে চলতে পারেননি, দে হ্যাভ ফিল, মানে ডেফিনেটলি তাদের ডিফিকাল্টিজ হয়েছে। এবং এটা ছাড়াও কি হচ্ছে যে না, যেটা প্যান্ডেমিক পিরিয়ডে যেটা দেখা গেছিল যে অনেক সময় কি না বিভিন্ন জন বিভিন্ন রকম কাজে ব্যস্ত, তো বাড়ির মহিলাটিকে বাড়ির কাজকর্ম সামলেও হয়তো সমস্ত জিনিস কিনে আনার জন্য বাইরে একদিন বেরোতে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রিকশনারি মেজার নেওয়ার জন্যও কিন্তু অনেক কিছু কেনার বার্ডেন আমাদের উপর চেপেছিল, তো সেইগুলো নেওয়ার বা অন্য ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট, অন্য ধরনের কিছু, তো সেখানে কিন্তু সময় করে যেটা হয়তো আগে করতে হতো না, এখানে কিন্তু সেটাও করতে হচ্ছিল। তো সেক্ষেত্রে দুটোকে ব্যালেন্স করার ডিফিকাল্টি যথেষ্ট হয়েছে, এবং নিজের জন্য তারা কোনো সময় পাননি। এবং এইগুলো কিন্তু ভীষণভাবে একটা ডিপ্রাইভিং, ভীষণভাবে একটা স্যাড, ভীষণভাবে একটা গ্লুমি এনভায়রনমেন্ট আমাদের প্রত্যেকের জীবনেই এনেছে। এবং আরেকটা ব্যাপার হলো এই যে একটা স্টেটমেন্ট এখানে ওনারা দিয়েছিলেন যে আই উইশ দ্য রুটিন লাইফ রেস্টোর্স ব্যাক সুন। এবং আমাদের প্রত্যেকেই কিন্তু, আমরা কেউ চাইনি, অনেকে হয়তো ভেবেছে, অনেকে আমরা চাইছি যে যাতে বাড়িতেই থাকতে পারি, কিন্তু সেটা কিন্তু একেবারেই না। আমরা কিন্তু এটা ফিল করছি যে কবে আমরা আবার আগের জীবন ফিরে পাবো। সেটা কিন্তু ডেফিনেটলি প্যান্ডেমিক পিরিয়ডে বাড়িতে অতিরিক্ত স্ট্রেস, এবং এটাই কিন্তু কারণ যে আমরা আগের জীবন ফিরে পেতে চাইছি। আমরা কিন্তু এই টানা বাঁধাগত একটানা জীবন কেউ কোনোদিনই চাইনি এবং আজকেও চাই না, এবং এখানে কিন্তু দম বন্ধ লাগছে। আমরা একটু হলেও কিন্তু চেয়েছি যে যারা দীর্ঘকাল বাড়িতে আছেন তারাও একটু আলাদা আলাদা হোক, তারাও কোথাও যাক। এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে চেয়েছি। এর এবং এবং তার সঙ্গে সঙ্গে আবার এটাও চেয়েছি যে বয়স্ক সদস্যরা যেন সবসময় বাড়িতে থাকেন, তাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই সমস্যায় যাতে তারা না পড়েন সেটাও আবার আমরা দেখেছি। এবং অ্যাট দ্য সেম টাইম কি হয়েছে না, অনেক সময় এইটাও মহিলারা ফিল করেছেন যে তারা আগের মতো সময় পাচ্ছেন না, আগের মতো কাজকর্ম করে উঠতে পারছেন না। এবং আগে যেমন দিনের শেষে আহ বাড়িতে কারোর খোঁজ নিতে পারতেন, তিনি অন্য বাড়িতে থাকেন, আরেকটি বাড়িতে হয়তো তার ক্লোজ কেউ থাকেন, তার বাবা মা হতে পারেন বা তার আরো কেউ কাছের ভাই বোন হতে পারেন, তো তাদের সঙ্গে খোঁজ খবর নেওয়ার টাইমটাও অনেক সময় পেরে উঠছে না বিকজ অফ দ্য ওয়ার্ক প্রেশার। হ্যাঁ, মানে এই যে এত বার্ডেন চেপেছে তার ফলে এরকম অসুবিধাও তাদের মধ্যে হয়েছে। তো এই ধরনের সমস্যা কিন্তু ওয়ার্কিং হোক নন ওয়ার্কিং হোক সবার উপরও চেপেছে, এবং তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে তাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ। সুতরাং এই যে কোভিড প্যান্ডেমিক, এটা বিভিন্ন ভাবেই আমাদের জীবনকে অফেক্ট করেছে, অনেক রকম চ্যালেঞ্জ, অনেক রকম স্ট্রেসফুল লাইফ। তো সেক্ষেত্রে সব থেকে ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ থ্রেট, থ্রেট টু আওয়ার সার্ভাইভাল, এই জায়গাগুলো তো এসেছে। এখানে অনেক সময় আমরা ফেস করেছি যে আমাদের হয়তো কারোর মনে হচ্ছে যে গলাটা চোখ হয়ে যাচ্ছে, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, তো কোভিড হচ্ছে কিনা, এই জায়গাগুলো তো এসেইছে। এবং এগুলোর সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়িতে থাকার ফলে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইকোনমিক ইনসিকিউরিটি, ফিনান্সিয়াল ইনসিকিউরিটি, বিভিন্ন ভাবে আমরা ব- বিভিন্ন ফ্যামিলি মেম্বারদের নিয়ে চিন্তিত ছিলাম। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে না, খুব স্বাভাবিকভাবেই কিছু স্ট্রেস ফ্যাক্টর কাজ করেছে। এবং সেই স্ট্রেস ফ্যাক্টর গুলোর জন্য কিন্তু আমরা যে স্ট্রেস ফিল করছি, কখনো কখনো রেগে যাচ্ছি, কখনো কখনো খুব ভীষণ চিন্তা হচ্ছে বিভিন্ন বিষয়, আননেসেসারি অ্যাংজাইটি হচ্ছে। অনেক সময় আমরা কিছু বিষয়কে খুব বেশি ফোকাস করছি, মাঝখানে যেটা ছিল যে হেলথ অ্যাংজাইটি হওয়া, যে আমরা একটু গলা ব্যথা করলেই কোভিড হয়নি তো এটা মনে করছি। তার সঙ্গে সঙ্গে যারা পার্সোনাল লেভেলে তাদের খুব ক্লোজ কাউকে হারিয়েছে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি সেটা কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে অনেক বেশি, ডিপ্রেশনের থেকেও বেশি, সেটা কিন্তু মানে বেসিক্যালি কি হচ্ছে, তারা কিন্তু একটা প্রলং পিরিয়ড অফ টাইম সমস্যা অসুবিধায় ভুগেছে।
তো সেক্ষেত্রে কিছু কিছু ফিলিংস, কিছু কিছু সমস্যা, কিছু কিছু মেন্টাল হেলথ প্রবলেম যেটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েল বিং কে অফেক্ট করছে, এগুলো কিন্তু খুব কমন, খুব কমন। যেমন কি না, চিন্তা হওয়া, বা অনেক সময় কিনা কিছুই চিন্তা করতে পারছি না, মানে এত চিন্তা করতে করতে আর ভালো লাগছে না, তো কমপ্লিটলি একটা ফ্রি এনভায়রনমেন্ট চাই আমি, এরকমও আমার মনে হয়েছে। আর একটা তো দীর্ঘদিন ধরে কেউ খুব একটা কোথাও দূরে কোথাও যেতে পারেননি, সেই জায়গায় গিয়ে একটা এমপ্টিনেস, একটা মানে কিছুই আমি আমার জীবনে পাচ্ছি না, কোথাও গিয়ে জীবনটা স্তব্ধ হয়ে গেছে, এরকম একটা ফিলিং হয়েছে। অনেক সময় কি সারাদিনের রুটিন, আমরা কখনো উঠছি কাজ করছি, আবার কখনো ঘুমিয়ে পড়ছি, এই জায়গাটা আহ, সেই জায়গার জন্য অনেক সময় কি হচ্ছে, আমাদের যে বেসিক বায়োলজিক্যাল ক্লক সেটা অফেক্টেড হয়েছে, তার ফলে কিনা আমাদের খিদে, এনার্জি, ইচ্ছা, ইন্টারেস্ট, এই জায়গাগুলোতে কিন্তু ঘুম, এই জায়গাগুলো কিন্তু এফেক্ট করছে। অর্থাৎ কি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এবং ইয়াং জেনারেশনটা অনেক অফেক্টেড হয়েছে। ইয়াং জেনারেশনটা হয়তো ঠিক সময় ঘুমাচ্ছে না, ঠিক কাজ করছে না, তো সেই জায়গায় এগুলো খুব কমন। এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের যে অন্যান্য শারীরিক সমস্যা, সেই সমস্যাগুলো অনেক, যদি কারোর পিসিওডি থাকে, যদি কারোর থাইরয়েডের প্রবলেম থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে মুড সুইং এর প্রবলেম, তো এগুলো যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, হরমোনাল ডিসব্যালেন্স, এগুলো যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আফটার কোভিড, আফটার লকডাউন, যদি তারা যখন সাইকোলজিক্যাল, ফিজিক্যাল কোনো টেস্ট করাতে গেছে, তখন কিন্তু দেখা গেছে যে মানে ডেইলি ওষুধপত্র চলা সত্ত্বেও কিন্তু কিছু কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন তারা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের কাজে কনসেন্ট্রেশনের অভাব, ডিসিশন মেকিং এর অভাব, এই কোভিডে কিন্তু অনেক সময় আমরা ডিসিশন মেকিং এর অভাবে ভুগেছি। মানে যাবো কি যাব না, করবো কি করব না, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোভিড হলে আমরা কি করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ডিসিশন আমরা সঠিকভাবে নিতে পারছি না, অহেতুক অ্যাংজাইটি, অহেতুক টেনশন ভুগছি, যেটা হয়তো না হলেও হতো। কিন্তু এই যে একটা পাহাড় প্রমাণ আনসার্টেনিটি আমাদের মধ্যে এসে গেছে, তার ফলে কিন্তু কি হচ্ছে না, যেগুলোতে আমরা খুব দক্ষ ছিলাম, হয়তো সাধারণ ডিসিশন মেকিং আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু সেটাও কোথাও গিয়ে এখন আহ তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এমনিতে স্ট্রেসের খুব স্বাভাবিকভাবে বডি কিন্তু রিয়াক্ট করে থ্রু হেডেক, বডি পেন, স্টমাক প্রবলেম, স্কিন প্রবলেম। হ্যাঁ, যদি আমি দীর্ঘকালীন স্ট্রেসে থাকি, তাহলে দেখা যাচ্ছে কি আমার স্কিনের গ্লোটা কোথাও হারিয়ে যাচ্ছে, কোথাও একটা সমস্যা হচ্ছে, যেটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে আমরা লক্ষ্য করি। তারপরে কি হচ্ছে না, চিরাচরিত কাল ধরেই ছিল যে মহিলারা মানে সবসময় কিছু না কিছু বার্ডেন ফেস করে, ফ্যামিলি থেকে, তাদের বাবা মার থেকে, যে কোনো ভাবে, সেটা তার ইয়াং স্টুডেন্ট থাকাকালীনও হতে পারে, সেটা যখন সে তার ইয়াং অ্যাডাল্টহুডটা পেরিয়ে মিডল অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে, অর্থাৎ কিনা তার 28, 29, 30, তা সে যখন কলেজে পড়ছে, 20, 21, 22, সেই বয়সে কিন্তু কিছু স্ট্রেস থাকে, সেটা ফ্যামিলি থেকে, সেটা সোসাইটি থেকে বার্ডেন চাপিয়ে দেওয়া হয়, একাডেমিক সেক্টর থেকেও থাকতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কেরিয়ার ওরিয়েন্টেড যদি যারা, তাদের জন্য আছে। কিন্তু সবসময় কি হচ্ছে না, শারীরিক সিমটমের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ হয়। অ্যাকচুয়ালি কি হচ্ছে না, স্ট্রেসটা সাইকোলজিক্যাল সমস্যা, এক্সটার্নাল ফ্যাক্টরস যেটার জন্য সমস্যা হচ্ছে, অল দিস থিংস আর সাইকোলজিক্যাল ইন নেচার, বাট কোথাও গিয়ে কি হচ্ছে না, ইট ইজ কজিং হেডেক, বডি পেন, স্টোমাক প্রবলেম, স্কিন র্যাশেস, এবং এই জিনিসগুলো কিন্তু কোভিডে অনেক বেশি বেড়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে কি না, ফিজিক্যালি আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, খুব বেশি আমাদের চলাফেরা, হাঁটাচলা, সেই জায়গাগুলো রেস্ট্রিক্ট হয়ে যাওয়া, তার ফলেও কিন্তু কি হচ্ছে, স্টমাক প্রবলেম রিলেটেড স্কিন প্রবলেমস, এবং আদার যেগুলোর জন্য ফিজিক্যালি, আদার কিছু ফিজিক্যাল কন্ডিশন, যার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলোতে আমরা সমস্যায় ভুগেছি। এবং তার ফলে কি হচ্ছে, ওবেসিটিও অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা সমস্যা আগেও ছিল, কিন্তু কোভিডে কিন্তু তাদের মধ্যে আরো বেড়ে গেছে, যদি না তারা সঠিক মেজার নিয়েছে এবং কিছু হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করেছেন। তার ফলে কি হচ্ছে না, ক্রনিক হেলথ কন্ডিশন যেগুলো ছিল, তার সঙ্গে সঙ্গে পিরিয়ড রিলেটেড প্রবলেম, মেনস্ট্রুয়াল প্রবলেমস, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেগনেন্সি রিলেটেড, অলরেডি যারা প্রেগনেন্সি রিলেটেড কিছু সমস্যায় ভুগছিলেন, তারাও কিন্তু কোভিডে কোন রকম কোনো সমাধান পাননি। কেননা অনেক মহিলারাই যারা এই এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন, যাদের সমস্যা আছে,
তো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে না, তারা এটার কোনো রাস্তা পায়নি এবং তার ফলে তাদের প্ল্যানিং, তাদের ট্রিটমেন্ট এগুলোকে তাদের স্টপ করতে হয়েছে, তাদের পজ করতে হয়েছে, হোল্ডে রাখতে হয়েছে। সেটা কিন্তু তাদের জন্য এক্সট্রা বার্ডেন, কারণ কোভিড এত সহজে যাবে না, ইট উইল ডেফিনেটলি টেক 2 or 3 years সব ঠিকঠাক হতে। তো সেখানেও কিন্তু তারা মানসিক ভাবে এটাতে ভুগছেন যে যদি আমরা এই ডিসিশন গুলো না নিতে পারি এই পিরিয়ডে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। এবং তার সঙ্গে সঙ্গে এবং এই এত কিছু ডিফিকাল্টিস কিন্তু অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ওয়েলবিং, আমরা কেউ ভালো থাকতে পারছি না, সেই জায়গাতে আমাদের এফেক্ট করছে। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় এটাও আমাদের ভাবতে হবে যে অল দিস থিংস আর ভেরি কমন। কেননা যখন আমরা একটা অতিমারির সঙ্গে ট্যাকেল করছি, অতিমারির সঙ্গে যুদ্ধ করছি, তখন কিন্তু এই সমস্যাগুলো আসাও খুব স্বাভাবিক। তাই প্রথমত অতিমারির ভয়াবহতাকে তো ডেফিনেটলি বুঝতে হবে, কেননা ভয়াবহতা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা প্রিকশন নেব না, আমরা অ্যাওয়্যার হব না, আমরা আরো 5 জনকে অ্যাওয়্যার করতে পারবো না। তাই অ্যাওয়্যার হওয়া তো এবং ভয়াবহতাও জানাটাও আমাদের প্রয়োজন, কারণ এই ভয়াবহ নিউজ গুলোকে ইগনোর করেও লাভ নেই, নেগলেক্ট করেও লাভ নেই, সেটাও আবার হিতে বিপরীত হতে পারে। কিন্তু সেটা সেটা বাদ দিয়েও কিন্তু আমাদের পজিটিভ থাকতে হবে। কারণ পজিটিভ না থাকলে কি হচ্ছে না, কোথাও গিয়ে আমাদের ভালো থাকাটা কম্প্রোমাইজড হবে। ভালো থাকাটা কম্প্রোমাইজ হলে আমরা অন্যকে ভালো রাখতে পারবো না। এবং কিনা সব থেকে বড় বিষয় যেটা, আমাদের সময়ের খুব অভাব, সময়টা আমাদের বেরিয়ে যাচ্ছে। আজকে ভালো না থাকতে পারলে এটা কোথাও গিয়ে আমার নিজেরই ক্ষতি হবে। তাই নিজের জন্য নিজে ভালো থাকা, এটা কিন্তু সর্বোপরি মহিলাদের জন্য খুবই জরুরি। কি কোথাও গিয়ে নিজের জন্য বাঁচা, নিজের জন্য ভালো থাকা, এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে আনতে হবে, যেটা অনেক সময় আমরা ইগনোর করি। ইগনোর করে ভাবি কি অন্যের জন্য করছি, অন্যদেরকে দিচ্ছি, অন্যরা আমাকে ভালোবাসবে, অন্যরা আমার জন্য একটু ভাববে। কিন্তু সেটা কিন্তু হয় না। তাই নিজেকে নিজের জন্য ভাবতে হবে। এই বিষয়টা কিন্তু একটু একটু অ্যাওয়্যার হতে হবে যে অন্যরা কেউ আমার জন্য ভাববে না, অন্যরা কেউ করে দেবে না, আমি যেভাবে চাইছি সেটা হবে না। তাহলে নিজেকেই ভালো রাখার চেষ্টা করা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেটা কিন্তু কোভিড-19 এটা একটা খুব সঠিক সময়, যেখানে কিন্তু প্রত্যেকটা মহিলাকে, সে সে ঘরে স্ট্রাগল করুক, বাইরে স্ট্রাগল করুক, যেভাবে স্ট্রাগল করুক, যে যত এক্সটেন্টে স্ট্রাগল করুক না কেন, নিজের জন্য একটু স্ট্রাগল করুক, নিজেকে ভালো রাখার চেষ্টা করুক। এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেককে কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে দেখাবার চেষ্টা করেছি যে খুব কম স্পেসের মধ্যে যে কিভাবে আমরা হেলদি থাকতে পারবো, কিভাবে ভালো থাকতে পারবো। এবং অবভিয়াসলি কিন্তু এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে এবং প্রত্যেকের সমস্যা ভিন্ন, প্রত্যেকের সমস্যা কিন্তু ইউনিক। হ্যাঁ, প্রত্যেকের সমস্যা কিন্তু একমাত্র, এবং তার সমস্যাটা কিন্তু তার ফ্যামিলি কনটেক্সটে, তার নিজস্ব কনটেক্সট, নিজস্ব সিচুয়েশনে তৈরি হয়। কিন্তু তাও ইন জেনারেল আমরা কিছু মেজার নিতেই পারি। প্রথমত কিনা এই যে আমাদের উপর এক্সট্রা বার্ডেন চাপছে, অনেক রকম অসুবিধা হচ্ছে, কাজ করলে আমরা সময় পাচ্ছি না। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, প্রায়োরিটাইজ ইয়োর অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন সবসময় কিনা আমাদের একটা যদি লিস্ট অফ অ্যাক্টিভিটিস আমরা তৈরি করে নিই, যে অনেক সময় কি হচ্ছে না, প্রত্যেক দিনই আমরা কিন্তু আমাদের উপর বার্ডেন চাপতে থাকে, তো আমরা ভাবি ঠিক আছে আজকে এই কাজটা শেষ করে রাখি, কালকে মনে হয় ফ্রি থাকবো। কিন্তু ঠিকই কালকের জন্য কোনো একটা কাজ কিন্তু তৈরি হয়েই থাকে। তো এক্ষেত্রে ঘরে কাজ করুক কেউ বা বাইরে কাজ করুক, যে কোনো ভাবেই কাজ করুক না কেন, বা ওয়ার্ক ফ্রম হোম করুক, তো সেক্ষেত্রে কোন কাজগুলো আমাকে করতেই হবে সেটা যদি আমি প্রায়োরিটাইজ করে নিই এবং তারপরে তারপরে কাজগুলোকে ভাগ করি, তো সেক্ষেত্রে টপ মোস্ট প্রায়োরিটির যে কাজ সেগুলো সব থেকে উপরে থাকবে, এবং তারপর 1 by 1 আমরা যদি ভাগ করি, সেটা একটা খুব, সেটা আমরা করতে পারি। আর একটা ব্যাপার হলো এই যে খুব ভয় লাগা, অ্যাংজাইটি হওয়া, রেগে যাওয়া, তো এই জায়গাগুলোর জন্য কিন্তু একটু নিজেকে হেলদি করে তোলা, নিজের জন্য বাঁচা, এবং তার জন্য কিন্তু মেডিটেশন, যোগা অ্যান্ড এক্সারসাইজ, এগুলো কিন্তু আমি মোটামুটি, আমরা এখন আমাদের কাছে এই বিষয়ে প্রচুর রিসোর্সেস আছে, এবং এটার জন্য কিন্তু কোনো রকম কোথাও যেতেও হচ্ছে না, কোনো রকম কিছু কারোর খুব বেশি এক্সপার্টাইজের প্রয়োজন নেই। এটা কিন্তু যদি, এবং আমাদের কিন্তু প্রত্যন্ত গ্রামের এরিয়াতেও মোটামুটি এখন অ্যাটলিস্ট পরিবারের একজনের কাছে মোবাইল অ্যাভেলেবেল, হ্যাঁ, এবং ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন মিডিয়ার সহায়তায়
আমরা কিন্তু কিছু যোগা পোজ, কিছু মেডিটেশন, এইগুলো কিন্তু নিজেদের ভালো রাখার জন্য নিজেরাই করতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে এবং এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমাদের যে ফিজিক্যাল কিছু সমস্যা, ফিজিক্যাল রিয়াকশন যে পেন সিমটমস এর মাধ্যমে আসছে, বা অনেক সময় কি হচ্ছে স্টমাক প্রবলেম, এইগুলোকে আমরা কিন্তু মেডিটেশন, যোগা, এক্সারসাইজ, ডেইলি ওয়াকিং, এইগুলোর মাধ্যমে কিন্তু দূরে রাখতে পারি। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে না, কানেক্ট। এবার যেহেতু কোভিড এরাতে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিজেদেরই ভালো থাকার জন্য, কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু কানেকশন রাখতে হবে। কারণ না হলে কি হবে, না হলে একটা সময় পরে আমরা গিয়ে দেখবো যে আমাদের আশেপাশে আর কেউ নেই, বা কাউকে কিছু বলার জন্য কেউ নেই। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, কানেকশনটা বজায় রাখা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কোনো না কোনো ভাবে তাদের সঙ্গে কানেক্টেড থাকা, সেটা হতে পারে যে ফোনের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, সেটা মোটামুটি একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করেও আমরা কথাবার্তা বলতে পারি। তো কোনো না কোনো ভাবে বন্ধু বান্ধব যারা দূরে আছেন তাদের সঙ্গেও এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম প্রচুর আছে, যার মাধ্যমে কিন্তু আমরা কানেক্টেড থাকতে পারি যতটা সম্ভব, মানে প্রত্যেকের এবিলিটি ক্যাপাসিটি অনুযায়ী, অ্যাভেলেবিলিটি অনুযায়ী কানেক্টেড থাকার দরকার আছে। এবং আমাদের যদি আগে কোনো অ্যাক্টিভিটিস, এরকম কোনো হবিস থাকে, কোনো ভালো লাগা থাকে, সেটা লেখালেখি হতে পারে, সেটা ড্রয়িং হতে পারে, পেন্টিং হতে পারে, সেটা গার্ডেনিং হতে পারে, অন্য অনেক রকম কিছু হতে পারে। তো সেই জায়গাগুলোকে নিজেকে এঙ্গেজ করা। এবং এটা, হ্যাঁ, এবার এখানে একটা প্রশ্ন আসছে যে যে অলরেডি ইনসিকিউরিটিতে ভুগছে, যার বেসিক জিনিসের খুব অভাব, তিনি কিভাবে করবেন? ডেফিনেটলি তাকে বেসিক জিনিসটার অভাব, মানে বেসিক যে জায়গাগুলোতে তিনি অভাব বোধে ভুগছেন, যেটা না হলে তার মানে মরণ বচন সমস্যা, সেই জায়গা থেকে আগে অবশ্যই তাকে বেরিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন জায়গায় কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে তাদেরকে প্রোভাইড করা যায়। কিন্তু হ্যাঁ, আমাদের প্রত্যেকেই একটু একটু করে চেষ্টা করতে হবে যে যারা আমরা কিছুটা প্রিভিলেজ, আমাদের যেটুকু আছে সেটুকু দিয়ে যাতে তাদের সাহায্য করতে পারি, যতটা সম্ভব যাতে সাহায্য করা যেতে পারে। হয়তো 100% তো 100% কেন, 10% হবে কিনা সন্দেহ আছে, কিন্তু যতটা সম্ভব ও নিজের ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা, এবং তারপরে গিয়ে এই বেসিক জায়গাগুলোকে পেরিয়ে কিভাবে তারা ভালো থাকতে পারবেন। এবং সেই কারণে প্রতিনিয়ত যদি যারা প্রিভিলেজড মানুষ, তারা যদি আন্ডার প্রিভিলেজড এর জন্য তাদের ন্যূনতম সময়, ন্যূনতম কিছু প্রোভাইড করেন, তাহলে তারাও ভালো থাকতে পারবেন, এবং তাদের মানে তাদের জন্য ভালো করে আমরাও কিছু ভালো থাকতে পারবো। তো সেই জায়গাটা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি, সাধ্যমতো সকলেই, আহ মানে যে কোনো বয়সের মানুষই কিন্তু আমরা সেটা করতে পারি। এবং এখন যেটুকু সময় আমরা বাঁচছি, অহেতুক ঝগড়াঝাটি, ঝামেলা এগুলোর মধ্যে না গিয়ে ভালোভাবে বাঁচা, এবং এইগুলো কিন্তু পরবর্তী জীবনে আমাদের বেঁচে থাকার রসদ হিসাবে কাজ করতে পারে। এবং ডাব্লিউএইচও কিছু, ডাব্লিউএইচওর সাইটে যদি যান তাহলে দেখবেন যে প্রচুর প্রচুর তারা রিসোর্স প্রোভাইড করেন, যে ডেফিনেটলি ফিজিক্যালি ফিট থাকার জন্য, করোনা ভাইরাসের ব্যাপারে অ্যাওয়্যার থাকার জন্য, মেন্টালি হেলদি থাকার জন্য। তো আহ, তারা যে নিদানগুলো দিয়েছেন, যে স্টেইং ফিজিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আমরা কিছু ফিজিক্যাল সমস্যা থেকেও মুক্তি পাবো। যে শারীরিক কষ্ট, শারীরিক অসুবিধা, শারীরিক রিয়াকশন যেগুলো আসছে, সেগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু সর্বপ্রথম কি হচ্ছে, হাঁটা চলা মাস্ট, এক্সারসাইজ করতে হবে। মানে বসে এক জায়গায় বসে থাকলে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের শরীরকে আরো ভারী করে তুলবে, এটা শরীরের উপর আরো অসুস্থ করে তুলবে। মেন্টাল হেলথের দিকে নজর রাখা, কোন রকম কোনো, যেটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য, যে যেহেতু হুয়ে রিয়ে, তো সেই জন্য আমি এই জিনিসটা রেখেছি, সার্কেলটা রেখেছি, যে কুইটিং টোবাকো ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেলদি লিভিং এন্ড ইটিং হেলদি। তো এই জায়গাগুলো একটু মেনটেন করে আমরা হেলদি থাকতে পারি, মানসিক সমস্যাগুলোকে দূর করতে পারি। এবং এগুলো ছাড়াও কিন্তু প্রতিনিয়ত আমরা মানসিকভাবে অসুবিধা বোধ করি। তো সেইগুলোকে একটু ঠিক করার জন্য, একটু ব্যালেন্স মেনটেন করার জন্য
বেসিক সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য কিছু কিছু মেজার আমরা নিতে পারি। এবং এগুলো ডেফিনেটলি কেউ পার্সোনালি আলোচনা করতে চাইলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আগে একটু জেনারেলাইজড ওয়েতে বলে দিই যে প্রতিনিয়ত যে সমস্যাগুলো আসে আমাদের চাহিদা, এবং সেই চাহিদা মিট না করতে পারা, আমাদের প্রত্যেকের জীবনে কিছু গোল আছে, সেই গোলগুলো খুব সহজে তো আমরা অ্যাচিভ করবো না, এবং কোনো কোনো ক্ষেত্রে কি হচ্ছে না, কোভিড কিন্তু সবকিছুর ওপরেই একটা থাবা বসিয়েছে, অর্থাৎ কিনা কোনোভাবে কিনা যেটা চাইছি সেটা পাচ্ছিলাম না, যথেষ্ট স্ট্রাগল করছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, স্ট্রাগল করতে, এবং কোভিড কিন্তু মানে একটা যেন মানে অনেক দিনের জন্য একটা ইয়ে বসিয়ে দিয়েছে যে মানে কবে হবে, যে আশা আকাঙ্ক্ষা গুলো ছিল সেগুলো পূরণ হতেও পারে, নাও হতে পারে, বা পূরণ করা অবধি আমরা বেঁচে থাকবো কিনা সেটাও আমরা জানি না। তো সেক্ষেত্রে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার জন্য কিছু মেজার আমরা নিতে পারি। কিছুটা জীবনের প্রতি অ্যাটিটিউড চেঞ্জ করা, পজিটিভ থাকা, যথেষ্ট নেগেটিভ প্রতিনিয়ত আমাদের সঙ্গে হচ্ছে সেগুলোকে আমাদের আহ সেগুলো নিয়েই আমাদের চলতে হচ্ছে, বাট তাও পজিটিভ থাকা। এবং আরেকটা বিষয় যেটা কোভিড পরবর্তী জীবনের জন্য গুরুত্বপূর্ণ, ভালো লাগা, খারাপ লাগা বা কোনো রকম কোনো অনুভূতি নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকসেপ্ট করা মানে আজকে তো আমরা বুঝতেই পারছি যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আমাদের সঙ্গে হতে পারে। তো এবার চিন্তা, টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস যেটা আমরা ফেস করছি সকলের জন্য, সেটা তো থাকবেই, কিন্তু বিষয়টা হলো যে অ্যাকনলেজ করতে হবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যা কিছু ঘটে যাক না কেন অ্যাকসেপ্ট করতে হবে। হুম। এবং এটা ছাড়া কিন্তু আমাদের রাস্তা নেই। হ্যাঁ, সেই কারণে কি হচ্ছে না, অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি, যে কোনো খারাপ পরিস্থিতিতেই কিন্তু যেটা বলা হয় যে অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকেই অ্যাকসেপ্ট করে বাঁচে, সুতরাং অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি। তো সেই জন্য যদি এটা হয় আমার কি হবে, যদি সেটা হয় আমার কি হবে, সেটা না ভেবে হতে পারে, তখন তখন আমাকে অ্যাকর্ডিংলি এগোতে হবে, এইটা ভেবে নেওয়া অনেক ভালো। শুধু মানে আনসার্টেনিটিতে থেকে কোনো লাভ নেই, যে কি হবে কি হবে কি হবে যেন না হয়, এটা কিন্তু আমাদের এনার্জি, আমাদের সময়, আমাদের মানে মেন্টাল ক্যাপাসিটিটাকে অনেকটা কিন্তু লোয়ার করে দেয়। তো সেক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট ইজ দ্য কি, অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকেই আমাদের লাইফে এক্সপেক্ট করি এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এই জায়গাটা যে বাড়ছে, তার কারণটাও কিন্তু কোথাও গিয়ে কি না, আমরা এক্সপেক্ট করছি অন্যজন মানে সবসময় প্রোডাক্টিভ থাকবে, আমি যেটা চাইবো সেভাবেই হবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে উল্টো দিকের লোকটাও যদি একটু বুঝতো যে কেউ পারফেক্ট নয়, কেউ মানে 100% প্রোডাক্টিভ নয়, তাহলে কিনা এক্সপেকটেশনটা কমানো। আরেকটা ব্যাপার হলো যে নিজেরও ভুল হতে পারে, অন্যেরও ভুল হতে পারে, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করা। আজকে কিন্তু প্রত্যেকেই আমরা কি হয় না, অ্যাকসেপ্ট করি না, এবং গ্র্যাটিটিউডও শো করি না কারোর প্রতি, কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে যে আমিও ভুল হতে পারি, উল্টো দিকের লোকটাও ভুল হতে পারে। কিন্তু সেটা কিন্তু যখনই আমাদের মধ্যে কোনো ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়, সমস্যার পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা মনে করি আমি ঠিক ও ভুল, সেই কারণে সমস্যাটা এগিয়ে যায়। নেক্সট হলো নিজের জন্য সময় রাখা, বার্ডেন। আরেকটা হলো না বলতে পারা। আমরা অনেক সময় বার্ডেন নিয়ে নিই, কেননা আমরা না বলতে পারি না, আমরা বাউন্ডারি সেট করি না, আমরা এটা ভাবি না যে আমারও একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, এর বাইরে আমি যেতে পারবো না, সেই জায়গাটা। এবং বাড়ির মহিলারা কিন্তু সেলফ কেয়ার করতে ভুলেই গেছে কোভিড পিরিয়ডে। হ্যাঁ, কেউই কিন্তু, আমরা কিন্তু আগে যখন কিনা যখন আমাদের বাইরে যেতে হতো তখন কিন্তু আমাদের একটা চাহিদা ছিল যে না, বাইরে যেতে হবে, 5 জন আমাকে দেখবে, তো আমাকে সেলফ কেয়ারটা করতে হবে, অ্যাটলিস্ট বডি ইমেজের কনসেপ্ট থেকেও সেলফ কেয়ারটা তখন ছিল। কিন্তু এখন সেলফ কেয়ার মোটামুটি উঠে গেছে, নিজের জন্য কিন্তু আমরা খুব একটা ভাবছি না। রিল্যাক্সেশন রিল্যাক্সেশন আগে যতটা সম্ভব ছিল এখন সম্ভব, কিন্তু কিন্তু কিনা আমরা নিজেদের সেই রিল্যাক্সেশনে এনগেজ করছি না। এবং সবকিছুর ঊর্ধ্বেও কি না, যদি প্রয়োজন হয় যে না আমার খুব অসুবিধা হচ্ছে, আমি হয়তো এই ডেইলি স্ট্রেসের সঙ্গে কোপ করে উঠতে পারছি না, তাহলে কিন্তু এক্সপার্টের কনসালটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় হলো যে এই যে শেডিউল অনেক সময় আমরা মেনটেন করে উঠতে পারছি না কেউই। হুম।
এবং মহিলাদের ক্ষেত্রে সেটা আরো বেশি সমস্যা। তো সেক্ষেত্রে একটা স্ট্রাকচার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লেক্সিবল শিডিউল, মানে এই কাজটা এই সময় না করলেও, সকালে না করে বিকালে করলেও যাতে আমার হয়ে যায় সেই দিনের মতো, সেই জায়গাটা একটু স্পেসটাকে ক্রিয়েট করা। আমার মনে হয় এইটা এই পিরিয়ডে হয়তো অনেক অর্গানাইজেশনই সাপোর্ট করেছে এটা করার জন্য, কিন্তু যারা করেনি তো তাদের ক্ষেত্রেও একটু ফ্লেক্সিবল হওয়ার প্রয়োজন আছে। কিছু কাজে কিন্তু স্পেস দেওয়া খুব প্রয়োজন, মানে নিজেকেও স্পেস দেওয়া, বাড়ির প্রত্যেকটা লোকেরও প্রয়োজন তাকে স্পেস দেওয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় কিন্তু হচ্ছে না। মানে আমাদের যে কালচারাল এবং সোশ্যাল সেট আপ, সেখানে তো আমরা মনে করি, এবং বাড়ির এবং বিভিন্ন বাড়িতে যে ডাইনামিক্সটা কাজ করে, সেখানে হলো যে মহিলাটির কাজ সেটা পরে, সেটা লিস্ট প্রায়োরিটি, বাকি সবার কাজ আগে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এবং আপনারাও জানেন যে পরিবারে কিভাবে এই বিষয়গুলো কাজ করে এবং কাদের পাওয়ার কাদের কন্ট্রোল এই জায়গাগুলোতে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে না, প্রত্যেকেরই একটা নিজস্ব স্পেস থাকা উচিত, সেই স্পেসে যাতে অন্য কেউ ঢুকতে না পারে, এবং তাদের প্রত্যেকের কাজের জন্য কিন্তু একটা স্পেস থাকা উচিত। কিন্তু সেই স্পেসটা কিন্তু একটা অন্যের ঘরে চেপে গেছে, এবং সেটা কিছুটা দায়ী কিন্তু না আহ জায়গার অভাব, সময়ের অভাব, এবং তার সঙ্গে সঙ্গে ওই সাপোর্টিভ মানসিকতার অভাব। তো এইটা যদি থাকতো তাহলে হয়তো একটু হলেও সুবিধা হতো, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। কিন্তু নিজেদের লড়াইটা যেহেতু আমাদের নিজেদেরই লড়তে হয়, সেই জন্য কিন্তু স্পেসটা অন্যের থেকে আদায় করে নেওয়ার চেষ্টাটাও কিন্তু আমাদেরই থাকতে হবে। আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমি এটা করি, সুতরাং আমাকেও টাইম দিতে হবে, আমাকেও স্পেস দিতে হবে, ওই সময় আমি অন্য কাজ করতে পারবো না। এই জায়গাটা যদি আমরা বোঝাতে পারি, প্রত্যেকের ক্ষেত্রে এতটা সহজ নয়, কিন্তু তাও চেষ্টা করা যেতেই পারে। টাস্কটাকে, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে টাস্ক গুলোকে সিম্পলিফাই করে নেওয়া, যেহেতু চাপ অনেক বেড়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আগেও আলোচনা যেগুলো করলাম, যে কানেক্টেড থাকা, এনার্জিটাকে অহেতুক ইনভেস্ট না করা, হুম, বাঁচিয়ে রাখা কিছুটা। এবং তার সঙ্গে সঙ্গে একটু আমি খোঁজ নিলাম বন্ধু বান্ধবদের, যে তারা কেমন আছে, তারা কোভিড সিচুয়েশনে ভালো আছে কিনা, রিলেটিভদের খোঁজ নিলাম তারা কেমন আছে। এবং অনেক সময় একটা সমস্যা আমাদের কাজ করে, যে না আমার কেউ খোঁজ নিচ্ছে না, আমি কেন নেব, এই ধরনের বিষয় আমাদের মধ্যে কাজ করে। কিন্তু সেই ইগোটাকে এই একটা অতিমারির পরিস্থিতিতে দূরে সরিয়ে রেখে একে অন্যের পাশে দাঁড়ানোটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং অনেকটা দূরে থাকলেও কি না, মৌখিক আলাপ আলোচনার মাধ্যমে একে অন্যের পাশে থাকা। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা, যে অনেকেই বাচ্চাদের একটা বার্ডেন হয়ে উঠেছে, কারণ তাদের স্কুল টাইম নেই, সেখানে বাড়ি থেকে ক্লাস করতে হচ্ছে, তো এই ধরনের সমস্যা তাদের হচ্ছে। তো সেক্ষেত্রে হতে পারে যে বাড়ির কিছু কাজে তাদের ইনভলভ করা। এটা কিন্তু খুব ছোট বয়স থেকেও চাইলে করা যায়। মানে আমরা যদি ভাবি যে না, আমি বাচ্চাকে কোনো কাজ শেখাবো না, কাজ করাবো না, সেটা একরকম বিষয়। কিন্তু যদি আমি চাই, এবার কি, হ্যাঁ, অনেক সময় আমরা করাতে চাই না, কারণ আমরা খুব পারফেক্ট থাকতে পছন্দ করি, বাচ্চাটি কাজটি করলে সেটা অতটা পারফেক্ট হবে না, তার ফলে আমরা তাকে এঙ্গেজ করতে চাই না অনেক সময়। হ্যাঁ, কিন্তু তাকেও যদি একটু কাজ, সেও কিন্তু 5 দিন পরে কাজটা করতে করতে ভালো করবে, তাতে আমাদের কাজ চলে যাবে। তো তাহলে যে কোনো ধরনের প্ল্যানিং এ, যে কোনো ধরনের কাজে আমরা তাদেরকে এঙ্গেজ করতে পারি। যে কিছু বাড়িতে একটা রান্না বান্না করার দরকার হলো, সেখানেও হয়তো তার কিছু হেল্পের প্রয়োজন, তাকে আমি খুব সামান্য হেল্প বললাম, বাট সেও নিজেকে ফিল করলো যে হ্যাঁ, আমাকেও বাড়ির কাজটিতে ডাকা হচ্ছে, তার একটা পার্ট করে তোলা হচ্ছে, এবং এবং আমার কাজটাও হয়ে গেল। তো এই জায়গাটা আমরা ভেবে দেখতে পারি, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই স্পেসিফিক। হ্যাঁ, মানে এরকম না যে তাদের উপর অনেকটা বার্ডেন চাপিয়ে দিলাম, মানে এই বিষয়টাও এখানে কিন্তু বলা হচ্ছে না। নেক্সট হলো, আগেই বললাম, ফ্লেক্সিবল শিডিউল তৈরি করা তাদের জন্য, বাচ্চাদের জন্য মেনলি। তাদের প্রত্যেকে ফ্যামিলি মেম্বার কিন্তু কোনো না কোনো সময় কিছু ফান গেমসে এঙ্গেজ হতে পারেন, কিছু খেলাধুলা করতে পারেন, যেগুলো অলরেডি আগে থেকে আমাদের ইনডোর গেমস ছিল বাড়িতে, সেই ধরনের ইনডোর গেমস আমরা খেলতে পারি, বাচ্চাটিকেও খেলাতে পারি। এবং অনেক সময় কি হচ্ছে না, বাচ্চার সঙ্গেও কিন্তু বাবা মা যদি এঙ্গেজ থাকেন, কারণ এখন সবই বেশিরভাগ নিউক্লিয়ার ফ্যামিলি, এবং সেখানে বাচ্চার সঙ্গে কাজ করতে পারেন। হ্যাঁ, তো এই জায়গাগুলো তাহলে কি হবে না, বাচ্চাটিও কাজে এঙ্গেজ থাকলো, মায়েরও খানিকটা বার্ডেন কমলো, তার সঙ্গে ওই অ্যাক্টিভিটিটাকে, মানে অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হয়ে কিছু বার্ডেন তার কম মনে হতে পারে। তো এইভাবে, এই ওয়েতে আমরা
আমাদের ডেইলি হাসেলস গুলোকে এঙ্গেজ করতে পারি। এবার কিছু বিগ ইস্যুস তো থাকেই, সেই বিগ ইস্যুস গুলো কিন্তু প্রত্যেকেরই পার্সোনাল। তো সেক্ষেত্রে কিন্তু কিনা এই সময়টা যে এতটা একটা এমপ্টিনেস আমাদের মধ্যে তৈরি হচ্ছে, দীর্ঘদিনের একটা গ্লানি, দীর্ঘদিন একটা মানে চলতে 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 অনেক সময় যে মানে আমরা ভীষণ ভাবে আমাদের মধ্যে বার্ডেনটা চাপছে, ভীষণ ভাবে আমরা মানে তার সঙ্গে সঙ্গে প্যানিক তো আছেই। এবং কোনো কোনো সময় মনে হচ্ছে যে মানে এইগুলো থেকে মুক্তি পেলে ভালো হয়, এই ধরনের একটা যে ফিলিং আসছে। তো সেটা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আমরা এই ধরনের পজিটিভ অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি কিছু টিপস অলরেডি আগেই করেছিলাম কিছু ফ্লায়ারের জন্য, সেগুলোই রেখেছি। তো মোরাললেস একই বিষয় আছে যে, এবং যেগুলো এক্সট্রা সেটা হলো যে কোভিড এর ব্যাপারে, কোভিড হোক, ডোমেস্টিক ভায়োলেন্স হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, সবসময় কিন্তু অথেন্টিক সোর্স অফ ইনফরমেশনে আমাদের যেতে হবে, কোনো রকম কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ নয়। এবং তার সঙ্গে সঙ্গে পজিটিভ নিউজ থেকে পজিটিভ নিউজের দিকে নিজেদেরকে যথেষ্ট অ্যাট্রাক্ট করা এবং নেগেটিভিটি থেকে দূরে সরিয়ে রাখা, এই জায়গাগুলোতে আমাদের মেনলি ফোকাস করতে হবে। এবং যেহেতু কোনো ধরনের ব্যাড হ্যাবিট যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক, সেগুলো দূরে সরিয়ে রাখা। এবং 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 আরেকটা ব্যাপার হলো, বাড়ির মহিলাটি যদি সুস্থ থাকে তাহলে পুরো ফ্যামিলি সুস্থ থাকতে পারবেন। তো সেই জায়গাটাও আমাদের দেখতে হবে। হুম। তো মোটামুটি আমি সমস্যাগুলোকে বলার চেষ্টা করলাম, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠে পজিটিভ থাকতে পারবো, আমাদের মানসিক স্বাস্থ্যকে, আমাদের ওয়েলবিং কে আরো এনহ্যান্স করতে পারবো। এবং এখন যার কারোর যদি কোনো ডিসকাশন থাকে, কারোর কোনো প্রশ্ন থাকে, সেটা কন্টিনিউ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। নিশ্চয়ই অনেকের অনেক রকম প্রশ্ন আছে, তারা সেগুলো ওই কমেন্ট বক্সে লিখতেও পারেন, আর যদি ম্যাম চান তাহলে ডিরেক্টলি জিজ্ঞেসও করতে পারেন। আমার নিজের একটা প্রশ্ন আছে, আমি জাস্ট ছোট্ট করে বলতে চাই, এবং সবাইকে ব্রিফ রাখারই বলবো, কারণ খুব একটা টাইম তো আমাদের নেই। ম্যাম, আমার ভীষণ ভালো লেগেছে আপনার মানে আমার মনে হয় থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমাদের প্রচন্ড প্রয়োজন ছিল এই সেশনটা। থ্যাংক ইউ। ম্যাম, আমি যেহেতু শুনেছি যে আপনি কাউন্সিলিং করেন, হ্যাঁ হ্যাঁ, তো আমি এটা জানতে চাই যে দেখুন, আমরা মেয়েদেরকে, আমি খুব জেনারেলাইজ করে বলছি ব্যাপারটা, কিন্তু এতটা জেনারেলাইজ ব্যাপারটা নয়, তা সত্ত্বেও বলছি যে আমাদের কিন্তু মানে যদি ফিজিক্যাল কোনো প্রবলেমও হয়, সেটাও কিন্তু আমরা লোকাই আগে, মানে সেটাকেও আগে অন্য লোকের সমস্যা তারপরে। হ্যাঁ, তো ইনফ্যাক্ট যদি তারপরে কেউ বলে যে আমার কোনো মেন্টাল প্রবলেম হচ্ছে, প্রথমে একটা বিশাল স্টিগমা আছে এর পিছনে, যে তার মানে কি ইজ শি নট মেন্টালি স্টেবল, এরকম একটা ব্যাপার থাকে। তারপরেও কিন্তু আমরা দেখি যে এটা তো স্বাভাবিক ব্যাপার, ভীষণভাবে ডিপ্রেশনের শিকার হয় সবাই। তাহলে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে ডিপ্রেশনের প্রিলিমিনারি স্টেজেস গুলো আমরা আইডেন্টিফাই কি করে করব নিজেরাই, এবং এটাকে লড়ার জন্য কি কোনো মানে হেল্পলাইন্স বা কিছু আছে যেগুলো কিনা অতটা হয়তো সবাইকে বলে এরকম ভাবে যেতে হয় না, অ্যানোনিমাসলি রিচ করা যায়? কারণ আমরা তো জানি যে ডিপ্রেশন দিয়ে হয়তো সুইসাইডাল টেন্ডেন্সিও আসতে পারে। হ্যাঁ, তো এই জায়গাটা যদি একটু বলেন। আর বাদ বাকি ডিপ্রেশনের বেসিক যে সিমটমস গুলো, সেগুলো হলো যে মোটামুটি লাস্ট 6 মান্থস ধরে আমার মন, এবার অনেকেই দেখবেন রিপোর্ট করে যাদের ডিপ্রেশন হচ্ছে, কিন্তু রিপোর্ট করেন তারা যে মনটা খারাপ লাগছে, কোনো কাজ, মেনলি যেটা হয় যে আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে ভালো লাগছে না, যে সকালে উঠে মনে হয় একটু দেরিতে উঠি, ভালো লাগছে না, এবং আস্তে আস্তে কাজগুলোকে আমি ঠিক আছে এখন 10টা বাজে 12টায় শুরু করবো, 12টা বাজে 2টোয় শুরু করবো, তো এরকম করতে করতে পিছিয়ে যাওয়া। হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে খুব কাজে খুব এফিশিয়েন্ট ছিল, কিন্তু আস্তে আস্তে তার কাজে কিছু ভুল হচ্ছে, কাজ করতে ভালো লাগছে না, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো সে একদিন অফিসে স্কিপ করে দিল তার ভালো লাগছে না বলে, এই ধরনের বিষয়গুলো আসতে পারে। এবং অনেক সময় স্মাইলিং ডিপ্রেশনও হয়, যেখানে হয়তো আমার কাজে এফেক্ট করছে না, আমি বুঝতে পারছি কিছুই আর আগের মতো ভালো লাগছে না, কিছুই আর আগের মতো ভালো লাগছে না, মন খারাপ লাগছে। এবং আরেকটা ব্যাপার হলো যে অন্যদেরকে সাপোর্টিভ মনে হচ্ছে না, মনে হচ্ছে কেউ আমাকে বুঝছে না, এইটা তো নিজের ফিলিং। আরেকটা ব্যাপার হলো যে ডিপ্রেশন হতে হলে এক্সটার্নাল ফ্যাক্টর কিছু থাকতে হবে, অর্থাৎ আমি যেটা চাইছি কোনোভাবে হয়তো সেটা পাচ্ছি না, হয়তো আমি একটা কোনো এক্সাম ক্র্যাক করতে চাইছিলাম কিন্তু একবার বা দুবার আমার ফেলিয়ার হয়েছে,
তো সেইটা তো একটা কারণ হিসাবে দাঁড়ায়। বা হয়তো কিনা ইয়াং জেনারেশনে যেটা দেখা যায় যে রিলেশনশিপ ওয়ার্ক করছে না, কোনো একটা সমস্যা হচ্ছে, দুজনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, বা একজন আরেকজনের চাহিদা রিচ করতে পারছে না। এবং তার সঙ্গে সঙ্গে কি না অনেক সময় ফ্যামিলি থেকে একটা বার্ডেন থাকে, যেটা মহিলাদের ক্ষেত্রে যে বিয়ে দিয়ে দেওয়া ঠিক আছে, ওটা একটা বড় সড়ো সোশ্যাল ইস্যু, সেখানে তো অনেক কিছু কিন্তু আহ, মানে আর কোন স্ট্রিমে পড়বে সেই নিয়েও একটা চাপ। অনেক সময় দেখবেন যে মানে বাচ্চাদের যে চাহিদা, স্বাভাবিক চাহিদা, সেটা কোনোভাবে বাড়ি থেকেও অ্যাকসেপ্ট করে না, অ্যাকনলেজ করে না, রেকগনাইজ করে না। যে আমি হয়তো চাইছি খুব স্বাভাবিকভাবে যে আর্টস নিয়ে পড়লে আমার ভালো হবে, কিন্তু কোনোভাবে বাবা মা অ্যাকনলেজ করবে না। তো সায়েন্স তো একটা এক্সটার্নাল ফ্যাক্টর মানে কিছু না কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকবেই। সেটা আমাদের মোটামুটি ইয়াং এজ থেকে যে লাইফ ডোমেন গুলো। আর চাইল্ডহুড ডিপ্রেশনের ক্ষেত্রে কি কোথাও গিয়ে কিন্তু ফ্যামিলিতেই এমন যে বাবা মার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, বাবা মার মধ্যে কিছু একটা সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে ডমিনেটিং ফাদার ফিগার যদি হয়, তাহলে মাও সেখান থেকে সাফার করছে। তো মায়ের সাফারিংটা বাচ্চাটা ইন্টারনালাইজ করে নিচ্ছে যে ফ্যামিলিতে তো মা মা যাকে আমি আইডেন্টিফাই করব যে মানে আমার সেভার হিসাবে, যে যে কোনো মানে ডিফিকাল্ট পরিস্থিতি থেকে আমাকে বার করে আনবে, তো সেখানে কিন্তু বাচ্চাটি ফিল করছে যে মাই এখানে ডিপ্রাইভ, তো সেখানে আমি তো হবেই। তো সেইটা একটা চাইল্ডহুড ডিপ্রেশনের বড়সড় ফ্যামিলিগত কারণ হয়ে দাঁড়ায়। এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পড়ার প্রেশার, কোনোরকম কোনো অন্যদের সঙ্গে কম্পিট না করতে পারা, এইগুলো তো হয়। এবং এই যখন ইয়াং মানে মানে জীবনের প্রত্যেকটা স্টেজের এক একটা সমস্যা, এবার সেই সমস্যা সংক্রান্তই কিন্তু আমাদের হয়। আর জেনেটিক কারণ কিছু থাকে যে হয়তো পরিবারের কারোর অসুবিধা ছিল। এবং দেখবেন যে আজকে 30-32 বছর বয়সে কেউ যদি ডিপ্রেশনের শিকার হয়ে আসে, মানে তার যদি হিস্ট্রিটা আমি মেলাতে যাই, তাহলে দেখাই যাবে যে মানে পরপর 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 কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে সে গেছে, কিছু না কিছু সমস্যা। মানে আজকে যে তার ডিপ্রেসিভ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হলো, সেটা কিন্তু অনেক আগে থেকেই, তার জ্বরটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। কোনো না কোনো ভাবে কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে 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 আজকে কিন্তু তার ফুল ব্লোন একটা সিমটমস হয়েছে। এবং সেটা একটু এবং আরেকটা ব্যাপার হলো, হলেই আমি যাব সেটা তো নয়। আমার যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে, আমার অসুবিধা হয়, তাহলে আমি কাউন্সিলর করতেই পারি। কিন্তু হ্যাঁ, এখানে একটা অনেক কিছু ব্যাপার থাকে যে আজকে যেখানে আমার বেসিক চাহিদাগুলোই পূরণ হয় না, সেখানে আমি শুধু শুধু একটা মেন্টাল হেলথ প্রফেশনালকে কেনই বা পে করতে যাব, সেটাও একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং সেটা কিন্তু আমি বলছি না যে তথাকথিত আন্ডার প্রিভিলেজদের জন্য, প্রিভিলেজরাও কিন্তু ভাবেন যে তার থেকে বরং আমার অন্য চাহিদাগুলো মেটাবো, এটাতে আমি ফোকাস করবো না। তাহলে কি হচ্ছে না, ডিপ্রেশনের জন্য একটা এক্সটার্নাল ফ্যাক্টর দায়ী। এবং তার আগেও হচ্ছে যে কিছু বেসিক আমার সমস্যা অলরেডি ভেতরে আছে, তো সেটাই কিনা একটা ট্রিগারিং ফ্যাক্টর এসে আমার ডিপ্রেশনটাকে অ্যাক্টিভ করে তুলবে। তো এরকম হয়। তো বেসিক মন খারাপ লাগা, ভালো না লাগা, খিদে, ঘুম, এইগুলো কমে যায়, এগুলো আফেক্টেড হওয়ার, একটা স্লিপ ডিস্টারবেন্সেস হওয়া, যে ঘুম আসতে দেরি হচ্ছে আবার ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে। তো ভোরবেলা ঘুম ভেঙে যাওয়া কিন্তু একটা সাইন অফ ডিপ্রেশন। যে 4টের সময় হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, সেটা একটা সাইন অফ ডিপ্রেশন। কাজে আর আগের মতো মন না লাগা, নিজেই আমি বুঝতে পারবো যে ঠিকই আছে কিন্তু আমার কাজগুলো একটু পেন্ডিং হয়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত না, আগের মতো আর ভালো লাগছে না। মানে আরেকটা ব্যাপার হলো যে আগে যেগুলো করতে আগে হয়তো সে আঁকতে ভালো লাগতো, কিন্তু সে দীর্ঘ 6-7 মাস আঁকেইনি, দীর্ঘ 6 মাস গান করেনি, দীর্ঘ 6 মাস বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও বেরোয়নি। তো এই জায়গাগুলো থেকে একটু আইডেন্টিফাই করা উচিত যে আমার হয়তো কিছু সমস্যা হচ্ছে, তো একটু আমি এই ব্যাপারটাতে ফোকাস করি। এইটা। ম্যাডাম, আমারও হ্যাঁ, একটা জিজ্ঞাসা আছে আর কি। হ্যাঁ। বিহেভিয়ারাল চেঞ্জেস এই থ্রু লকডাউন সাংঘাতিক, মানে কোন একটা সামান্যতম ব্যাপারে কি ফিউরিয়াস হয়ে যাচ্ছি, মানে হুম, হুম। কি খিটখিটে স্বভাব হয়ে যাচ্ছে একটা, মানে এটা শুনলেই মানে এটা মনে হয়। তাহলে আপনি তো প্রিলিমিনারি স্টেজেস গুলো বলেই দিলেন, এবার আমাদেরকে আরেকটুখানি আলোকপাত করুন যে কখন আমরা গিয়ে নিয়ে মনে করব যে উই টেক মেডিসিনস অ্যান্ড অল দ্যাট, আর কখন কোন স্যাচুরেশন পয়েন্টে গেলে আমরা সেখানে গিয়ে পৌঁছবো বা আমাদের মনোবিদের কাছে যাব বা যোগাযোগ করব। এই জায়গাটাকে আপনি একটুখানি আমাদের একটু ধরিয়ে দিন। হ্যাঁ। আচ্ছা, এবার দেখুন, বিষয়টা হলো যে প্রথমেই মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবার এই মতামতের সঙ্গে ডিফারও করতে পারেন যারা ধরুন
মানে চিকিৎসক তারা আবার ডিফার করবেন, তারা তো এটাই বলবেন যে একটু অসুবিধা হলেই আপনি ডাক্তারের কাছে আসুন এবং ফার্মাকোথেরাপির সাহায্য নিন, অর্থাৎ ওষুধের সাহায্য নিন। কিন্তু বিষয়টা হলো যে ওষুধ মানে তো একটা ডিপেন্ডেন্সি। তো সেই জন্য কি না আমাকে বুঝতে হবে যে প্রতিদিনের জীবনে আমার কতটা আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি। মানে হয়তো রেগে যাচ্ছে, এই যে ফিউরিয়াস হয়ে যাওয়া আপনি বললেন, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে হচ্ছে। কেন হচ্ছে তার কারণ হলো এই যে খুব খুব চাপ বাড়ছে বাড়িতে থেকে কাজকর্ম। কেননা আগে কি হতো, আমরা নিজের কাজের জায়গায় গিয়ে জানতাম যে যত যত সময় পেরিয়ে যা কাজটা করে বাড়ি আসবো, বাড়ি এসে আর ওই ব্যাপারে ভাববো না। কিন্তু এখন সেটা একেবারেই সম্ভব নয়। আর এই আমাদের যে এত কাজ করতে হয় সেটা বাড়ির কেউ কোনোদিন দেখেওনি আর বোঝেওনি। তার ফলে কি হচ্ছে, তার ফলে তারাও কিন্তু সেই স্পেসটা দিতে রাজি হচ্ছে না। রাজি না হলেও মানে তাদের পক্ষে সম্ভব নয়, আর চাইলেই তো আর সবাই মানে আমার প্রতি সাপোর্টিভ হবে সেটা ভাবার কারণ নেই। এই জন্যই সমস্যাগুলো হচ্ছে। তো ইনিশিয়ালি আমাকে দেখতে হবে যে কিছুদিন চেষ্টা করে যে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে একটু যে প্রথমত আইডেন্টিফিকেশন, যে আইডেন্টিফাই করা যে কোন জায়গাটা আমার রাগ হচ্ছে, কোন জায়গাটা আমার অসুবিধা হচ্ছে। তো সেটা আমি চেষ্টা করলাম যে ঠিক আছে একটু মানে বদলে বদলে দেখি যে ওই পরিস্থিতিটাই হতে দেব না, বা ওখান থেকেই সরে যাব, যাতে ওই পরিস্থিতি না তৈরি হয়। বা কিনা আমাকে বুঝে নিতে হবে এই যে শিডিউলটাকে ফ্লেক্সিবল করে তোলা, যে কারণে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই জায়গাগুলোকে যতটা সম্ভব এদিক ওদিক করে অর্গানাইজ করে ম্যানেজ করে ওইটা অব্দি না পৌঁছতে দেওয়া, সেইটা আমরা করতে পারি। এবং তারপরেও যদি অত্যধিক রাগ হয়, রাগে কিনা আমরা যেটা বলি যে রাগে আপনি জিনিসপত্র ভাঙচুর করছেন কিনা, রাগে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন কিনা। হুম। তারপর রাগ হলে মানে অন্য কেউ আপনার নিজেরও ক্ষতি করে ফেলছেন কিনা, বা অন্য কেউ আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সে ততটা দূর পৌঁছালে তবেই আমরা মেডিসিনের জন্য ভাববো। কিন্তু মনোবিদের সাহায্য নেওয়ার জন্য যদি আমার মনে হয় যে আমি কন্ট্রোল করার জন্য একজন প্রফেশনালের হেল্প নিলে আরো বেটার হয়। প্রফেশনাল একটু কথা বললে, কেননা কি হচ্ছে না অনেক সময় দেখা যায় যে কারোর কারোর সমস্যা গভীর নয়, কিন্তু কেউ যদি ওই মনোবিদের কাছে গিয়ে যে কথা বলাটা একটা ক্যাথারসিস, যে একটু হলে কি হচ্ছে আমি যখন বার করে দিলাম তখন কি হচ্ছে না কোথাও গিয়ে সে আলাপ আলোচনার মাধ্যমে আমি কিছু দিশা খুঁজে পেলাম, কিছু একটু আরো বেটার ওয়েতে কোপ করার কিছু রাস্তা খুঁজে পেলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে মনোবিদের কাছে যাওয়ার জন্য খুব বেশি বাড়াবাড়ি হওয়ার দরকার নেই, কারণ এক্সট্রিমে পৌঁছালে আবার মনোবিদই তখন সাইকিয়াট্রিস্ট রেফার করবেন, কারণ সেটার জন্য আবার ওষুধের প্রয়োজন আছে। তো মনোবিদের কাছে কিন্তু আইডেন্টিফিকেশন গুরুত্বপূর্ণ। যদি পরিবারের কারোর মনে হয় যে কারোর আচরণে কোনো রকম সমস্যা, তাহলে মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প নেওয়া যেতেই পারে। আর উনি যেটা বললেন যে কোনো কোনো ওই হেল্পলাইন আছে কিনা, এবার অনেক হেল্পলাইন দেখবেন পাওয়া যায়, যেমন কি ইউনিসেফের হেল্পলাইন বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের হেল্পলাইন। তো এই হেল্পলাইন গুলো আপনারা এমনি পেয়ে যাবেন, সার্চ দিলেই পেয়ে যাবেন যে সাইকোলজিক্যাল হেল্পের হেল্পলাইন। এবং চেষ্টা করবেন যে গভর্নমেন্ট হেল্পলাইনে যাওয়ার, তাহলে কিনা ওটা রেজিস্টার্ড, ওটা কোনো ফ্রড বা এরকম কিছু বা তার সেই ধরনের বিষয় এখানে আসছে না, এবং তাদের অন্য কোনো রকম কোনো ফোকাস নেই, অর্থাৎ কিনা কোনো রকম ফিনান্সিয়াল ট্রানজাকশনও সেখানে থাকবে না। তো সেই জায়গাগুলো মেনটেন করে। অসাধারণ বললেন, অসাধারণ। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যালো ম্যাডাম, আমি একটা কথা হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ বলুন। আমি যেটা বলছিলাম যে আমি মহাশ্বেতা দিঘিতি দুজনের কথার মধ্য থেকেই বলছি যে এই যে খিটখিটে মেজাজ, বিরক্তি, মানে স্ট্রেসটা সামলাতে না পেরে যেটা হচ্ছে আর কি, তার ফলে একটা যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে খুব কাছের সম্পর্ক যেগুলো আর কি, মানে অত্যন্ত প্রিয়জন, মানে যেটা ধরুন ছেলে বলুন, হাজবেন্ড বলুন, বাবা মা, দাদা ভাই, এগুলো খুব কাছের একেবারে রিলেশন। তো রিয়াকশনটা এইখানে সব থেকে বেশি হচ্ছে। এবং হচ্ছে তারপরে এই রিয়াকশনের পরে নিজেরই কিন্তু আবার যে সময়টা বাঁচানোর জন্য আমি রিয়াকশনটা দিলাম, কিন্তু আমার তারপরে সময় নষ্ট হচ্ছে ওইটার কারণে। এইটাকে কোন অনুশীলনটা করলে পরে মানে এইটা থেকে একটু মানে নিজেকে ইয়ে করতে পারবো, আমরা এটা একটু জানি। হ্যাঁ দেখুন, এটা শুধু আপনার সমস্যা না, এটা কিন্তু সবারই, আমারও সমস্যা এটা। এবার এই ব্যাপারটা হলো যে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে
চেষ্টা করতে হবে যে যে প্রথমে কি হচ্ছে, রাগারাগি সমস্যা এগুলো তো অলরেডি হয়েই গেছে, আমাদের প্রত্যেকেরই অনেক হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটু বুঝে নেওয়া যে কোন জায়গাগুলোতে গেলে সমস্যাটা অ্যারাইজ করছে, এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে একটু মানে শুধুমাত্র কাজটা মানে যেটা আমাদের সোল কাজ সেটাকে বাদ দিয়েও একটু এন্টারটেনিং কিছু, কোন রকম কোনো হবি, কোন রকম কোনো যেটা আপনি আগে করতে পছন্দ করতেন বা আগে করা হয়নি, ভাবছেন যে এখনো তো বেশ কিছুদিন আমাদের বাড়িতেই থাকতে হবে, যা মানে মোটামুটি পরিসংখ্যান বলছে, যা বিভিন্ন গভর্নমেন্ট ইয়ে থেকে মিডিয়া থেকে আমরা জানতে পাচ্ছি, নিউজ মিডিয়া থেকে জানতে পাচ্ছি, তো সেখানে দাঁড়িয়ে কিনা এবার কি আরো নতুন কিছু কাজে নিজেকে এঙ্গেজ করে দেওয়া বা একটু নতুনত্ব কিছু জীবনে নিয়ে আসা, সেই জায়গাগুলো। হ্যাঁ, এবার এখানে একটা অসুবিধা আছে যে সেই স্পেসটা সবসময় পাওয়া যাচ্ছে না, আমরা স্পেসটা চাইছি কিন্তু স্পেসটা কেউ দিচ্ছেও না, পাওয়াও যাচ্ছে না, যেটা আমরা কিন্তু প্রত্যেকদিন বাইরে বেরিয়ে মনে হয় পেয়ে যেতাম। হ্যাঁ, এবার এই জায়গাতে কিন্তু একটু নিজেকে করে নিতে হবে, একটু সময় থাকলে একটু আলাপ আলোচনা করে নিতে হবে। এবং আরেকটা ব্যাপার হলো যে সমস্যাটাকে বাড়তে না দিয়ে কিছু না বলে ওই জায়গা থেকে নিজেকে উইথড্র করে নেওয়া। মানে আমরা তো ঝামেলা ঝগড়া ওই জায়গাগুলো অব্দি পৌঁছে যাই, কেননা কোথাও গিয়ে কিনা আমরা নিজেদেরকে আটকাতে পারি না, কিন্তু নিজেদেরকে আটকে দিয়ে সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে একটু সরিয়ে আনা, নিজেদের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকা, এবং যে কাজটায় ভালো লাগা আছে, মানে এরকম নয় যে অফিসিয়াল কাজ, সেটা নয়, যে কাজটা নিজের ভালো লাগা আছে, আগে শুরু করেছিলাম শেষ হয়নি সেরকম কোনো কাজ, হ্যাঁ, বা নতুন কিছু আমি ভেবে রেখেছি যেটা এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি সেরকম কোনো কাজ। এই দু তিনটে ভাবে যদি নিজেকে এঙ্গেজ করা যায়, হ্যাঁ, একটু মানে এরকম একটা সময় যেখানে অন্য কেউ আশেপাশে নেই, একটু হাঁটতে যাওয়া, একটু কোথাও যাওয়া, বা যখন আর অন্য কেউ আশেপাশে থাকবে না তখন একটু নিজের সমস্যাগুলো নিয়ে ভাবা বা নিজের প্রোডাক্টিভিটি নিয়ে ভাবা, নিজের ভালো লাগার কিছু মুহূর্ত নিয়ে ভাবা, তো একটু ফ্রি টাইম নিজেদের দেওয়া। এবং এবার হ্যাঁ, এটা আমি বলছি মানে যে আপনারা চট করে আজ থেকেই দিতে পারবেন সেটাও একেবারে নয়, হ্যাঁ, কিন্তু চেষ্টা করা, মানে 10-15 মিনিটও চেষ্টা করা, 10-15 মিনিটও চেষ্টা করা, কেননা দেখুন সমস্যা প্রচুর, সমস্যাগুলো থেকে আমরা কিন্তু চাইলেই বেরিয়ে যেতে পারবো না, সমস্যাগুলো ফেস করতে হবে, কিন্তু তার মধ্যেও নিজেদেরকে যতটা সম্ভব ভালো রাখা যায় ওই চেষ্টাটাই থাকতে হবে। কেননা কেউ বুঝতেই তো পারছেন আমাদের সামাজিক পরিকাঠামোয় উইমেন এম্পাওয়ারমেন্ট অনেক পিছিয়ে আছে, কিন্তু যারা কিছুটা হলেও নিজেদেরকে এম্পাওয়ার করতে পেরেছে তাদেরও কিন্তু আরো অনেক বেশি সমস্যা, কারণ তাদেরও কিন্তু কেউ সেই জায়গাটা সেই স্পেসটা প্রোভাইড করে না, এবং মানে আগামী 50 বছরেও হয়তো করবে না। তো সেখানে কিন্তু ওই নিজেদের জন্য একটু স্পেস করে নেওয়া, নিজেদের জন্য একটু সময় বানিয়ে নেওয়া, অন্যদেরকে যা সেই সময়টা ভুলে গিয়ে নিজেদের ভাবনায় এঙ্গেজ করা, ওই জায়গাটা একটু করতে হবে। যদিও হ্যাঁ, এখন যেহেতু আমাদের বেশি ফ্যামিলি লাইফ লিড করতে হচ্ছে সেই জন্য এই যথেষ্ট ডিফিকাল্ট, এটা যথেষ্ট ডিফিকাল্ট, সাংসারিক জীবনে যথেষ্ট ডিফিকাল্ট, কিন্তু তাও যতটা সম্ভব চেষ্টা করা যে একটা মানে একটা সময় রাখা, 1 ঘন্টা মতো একটা সময় রাখা যেখানে আমি অন্য কারোর জন্য ভাববো না, এবং সেটা আমার পছন্দের হবে। সেই সময় যেটা ভাববো, যেটা করব, যে অ্যাক্টিভিটিতে নিজেকে এঙ্গেজ করব, সেটা আমার পছন্দের হবে, এখানে আমি কিছু গেইন করব, এবং এটা সম্পূর্ণ আমার নিজের হবে, অন্য কারোর কিছু এখানে ইনভলভ থাকবে না। তাহলে তো আমি জানবো যে আজকে আমি নিজের জন্য কিছু করেছি, তো ওটাই আমাকে ভালো রাখতে কিছুটা হলেও সাহায্য করবে। কিন্তু সেটা বার করতে হবে, মানে সেটা কখনোই করবো না এরকম না। সেটাই ঠিক বলেছেন, থ্যাংক ইউ। মানে এটাই হচ্ছে যে সব থেকে নিজের কাছের লোক যাদের ভালোবাসি তাদের জন্য হচ্ছে, দূরের লোকের জন্য এটা হচ্ছে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা তাদের জন্য সবারই। মেজাজ ঠিক রেখে কথা বলছি, সবকিছু বলতে গিয়ে সাধারণ বুঝতে কথা পেরেছি, যদি বাড়ির হ্যাঁ, লোকে বলতে আসলে রিয়াকশনটা মানে চাই না করতে, ওটা করতে কখনোই হ্যাঁ চাই না, প্রিপারেশনও হয়তো তাই নিয়েছি, কিন্তু রিয়াকশনটা যখন দিই সেটা নিজের কানেই খুব বাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে যখন ভাবছি তখন মনে হচ্ছে যে আমি সেটা বুঝতে পারিনি যে কিরকম মানে ওটা লাগছে। আমরাই গিলটি ফিল করছি তখন, ঠিকই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, এবং তাতে অনেক বেশি খারাপ লাগা, অনেক সময় নষ্ট হচ্ছে সেইটাতে। আর একেবারে আরেকটা হলো কি বলুন তো, দেখুন এই সময় না অহেতুক গিল্ট ফিল করে লাভ নেই, মানে যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা ওখানেই শেষ করে দেওয়া খুব জরুরি। মানে আপনি যদি পরে আবার গিল্ট ফিল করেন যে এ বাবা কেন করলাম, বা আমার নিজেকেই হ্যাঁ খুব এতে খারাপ খারাপ লাগা লাগছে, বেশি হচ্ছে, তাতে শরীর খারাপ হ্যাঁ করছে বেশি। হ্যাঁ, না কিন্তু ওই
গিল্ট ফিলিংটা কিন্তু দেখুন, গিল্ট ফিল করবেন না একদম কোনোভাবেই। হ্যাঁ মানে কোনো কিছুতে গিল্ট রাখবেন না, তার আগে নিজেকে আটকে দেবেন, কারণ এই গিল্ট ফিলিং বরং আমাদেরকে আরো বেশি ভেতরে ভেতরে আরো বেশি একটা ইয়ে করে দেয়, মানে সেটা একদম করবেন না। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আর আমাদের যিনি সব থেকে সিনিয়র মোস্ট প্রফেসর, উনি আপনাকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন কমেন্টে। থ্যাংক ইউ, আমাদের থ্যাংক ইউ স্বপন সো মাচ। বাবু, ম্যাথমেটিক্স অনেক ডিপার্টমেন্ট। ধন্যবাদ স্যার। আরো এরকম অনেকেই জানাচ্ছেন, অতনু জানালো এক্ষুনি। আর আর যদি কারোর কোয়েশ্চেন হ্যাঁ থাকে আমি তারাও লিখে আচ্ছা জানাতে পারো। হ্যালো দিদি, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন স্যার। আমি ম্যাম তো হ্যাঁ আমি ম্যামকে অনুরোধ করছি, আমাদের মেল মেম্বার যারা পরিবার রয়েছে, আমাদের ম্যাডামরা অনেক কিছু বললেন যে তারা ভিডিও অন করুন, ঠিক আছে? হ্যাঁ তারা তাদের বলেছেন এবং আপনি সুন্দর নিদান দিয়েছেন যে যেগুলো পার্সোনাল ভালো লাগার জিনিস সেগুলোকে চর্চা করলেই কিন্তু মনের অনেকটা নেমে যাবে, কিন্তু সাইকোলজিক্যালি তারাও যদি একটা সুন্দর দৃষ্টিতে সবাইকে দেখে, এইটা যদি চর্চা করে, এবং এই পরিপ্রেক্ষিতে মেল মেম্বারদের উদ্দেশ্যে যদি আপনার কিছু মেসেজ থাকে তাহলে একটু বলুন। দেখুন, আমি যে জিনিসগুলো মানে যে স্ট্র্যাটেজি গুলো বলছিলাম সেগুলো কিন্তু ডেফিনেটলি মেল ফিমেল দুজনদের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? মানে এখানে ফিমেলদের জন্য বলতে হয়েছে আমাকে, যেহেতু আলোচনাটা মহিলা কেন্দ্রিক, সেই জন্য। কিন্তু আপনারাও যদি ওই স্ট্র্যাটেজি গুলোই নেন, যেখানে যেখানে সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, এবং মানে যে ধরনের বার্ডেন আপনাদের উপর চাপছে, তো সেখানে কিনা ওই নিজেদেরকে কাজে এঙ্গেজ করা এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল মেন্টাল দুটো ক্ষেত্রেই নিজেদেরকে ভালো রাখার জন্য ফিজিক্যালিও যেমন নিজেদের অ্যাক্টিভ রাখা, তেমনি মেন্টালিও যেগুলো যেগুলো ভালো লাগার খোরাক দেবে, এবং তার সঙ্গে সঙ্গে যে মানে দৈনন্দিন কাজ ছাড়াও যেগুলোতে নিজেদের এঙ্গেজ করে ভালো লাগা থাকবে, মনে হবে যে হ্যাঁ কিছু নিজের জন্য করলাম, এবং সেখানে একটা সেন্স অফ অ্যাচিভমেন্টও থাকবে, তো সেই জায়গাগুলোতে যদি ফোকাস করা হয়, আমার মনে হয় এই অতিমারিতেও ভালো থাকবে। আরেকটা ব্যাপার হলো নিজেদেরকে সুস্থ রাখা, সাবধানে রাখা, যথেষ্ট মানে নিজেদের সমস্যা বুঝে যথেষ্ট সাবধানে রাখা এবং প্রিকশনারি মেজার্স গুলো নেওয়া, এবং যিনি যেটা করতে ভালোবাসেন, যার যেটাতে ইন্টারেস্ট, সেইগুলোকে বারে বারে ফিরে দেখা। কোনো সেটা কোনো সিনেমা হতে পারে, কোনো নাটক হতে পারে, অন্য কিছু হতে পারে, গান হতে পারে, তো সেই জায়গাগুলো একটু সময় রাখা এন্টারটেনমেন্টের জন্য, শুধুমাত্র কাজে নিজেকে এঙ্গেজ না করে সেই জায়গাগুলো রাখলে আমার মনে হয় যে কিছুটা হলেও আমরা ভালো থাকতে পারবো। অনেক আর সকলের ভালো থাকাই আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের প্রিন্সিপাল স্যার বোধহয় জয়েন করেছেন, একটু স্যার যদি কিছু বলতে চান। না, আমার বলার আর কিছু নেই। আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ অধ্যাপিকা স্যার। তপলগ্না দাস আমাদের সাথে এসেছিলেন। আমি মানে খুবই দুঃখ আমার রইলো যে আমি আপনাদের সাথে যোগদান করতে পারলাম না। এই কিছুক্ষণ আগে এই মিটিংটা আমাদের শেষ হলো, আমাদের একটা মিটিং ছিল হায়ার এডুকেশনের, ফলে আমি থাকতে পারিনি। আমি নিশ্চয়ই ফেসবুক আমাদের লাইভে ওটা থাকে, ইউটিউবেও থাকে, এটা আমি নিশ্চয়ই দেখে নেব। আমি থ্যাংক আপনাকে ইউ স্যার। অভিনন্দন জানাই এবং এটা বলছি নিশ্চিতভাবে তপন দা হয়তো বলেছেন, হয়তো আমি শুনিনি, যে সেই রকম সময় সুযোগ এলে আপনি নিশ্চয়ই আমাদের কলেজে আসবেন, আমন্ত্রণ আমরা জানিয়ে রাখলাম। নিশ্চয়ই না স্যার, আজকে এটা অনেক বলিনি, ধন্যবাদ। আজকে প্রিন্সিপাল, আমি সিনিয়র মোস্ট, তাই হয়তো আমাকে এই প্রিভিলেজটা দেওয়া হয়। আমি সেই প্রিভিলেজটা নিয়ে আপনাকে মানে সর্বান্তকরণে আহ্বান জানাচ্ছি, পরিবেশ একটু যে অনুকূল হয় আমাদের কলেজে একটু প্লিজ ভিজিট করে যাবেন, আপনার ভালো লাগবে। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। বাংলার কলেজ কিন্তু আমাদের এই সঙ্গে বলে রাখি, আমাদের যে উইমেন সেল আছে আমাদের খুবই ডান হাত বলা যেতে পারে, আমরাই বাম হাত হয়ে গেছি প্রিন্সিপালের, এটাই আমি বুঝতে চাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আপনার you. শুধু আলোচনা না, তারপরে যে আমাদের সমস্যাগুলো ছিল, যে কোয়েশ্চেন্স গুলো ছিল, সেগুলো এত সুন্দরভাবে আপনি বোঝালেন, এবং শুধু আজকে প্যান্ডেমিক এর পরেও পরবর্তী সময় আমাদের থ্রু আউট লাইফ এগুলো, এই কতগুলো জিনিস আমাদের কাজে লাগবে, ভীষণভাবে কাজে লাগবে। এবং সত্যি উই আর ভেরি মাচ এনরিচড আফটার দিস
কাউন্সেলিংই বলে ফেললাম আমি প্রায় এই আফটার দিস সেশন এন্ড এভরিথিং, খুব ভালো লেগেছে আমাদের। নাও উই আর গোয়িং টু দ্য এন্ড পার্ট অফ আওয়ার টুডেজ ওয়েবিনার, কেননা সবকিছু ভালো জিনিসেরই তো একদিন না একদিন শেষ হয়, বা কিছু না মুহূর্তে তো শেষ হবেই। So now I would like to invite the IQAC coordinator of Panchmura Mahavidyalaya, Dr. Orpita Bhomik, who is assistant professor and head of the Department of Economics, for offering her vote of thanks. Over to you, Orpita Di. থ্যাংক ইউ। আমরা আমাদের এই যে আলোচনা চক্রে একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। বিগত 2 ঘন্টা ধরে আমাদের আলোচ্য বিষয় ছিল উইমেন ইনসিকিউরিটিজ উইদিন অ্যান্ড বিয়ন্ড দি হাউসহোল্ড বর্ডার, সিলভার লাইনিং অ্যামিড কোভিড SARS-2। আলোচক ছিলেন সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের অধ্যাপিকা তপলগ্না দাস, রেজিস্টার্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। অত্যন্ত নিপুণতার সাথে উনি মহিলাদের নিরাপত্তাহীনতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। যে সিলভার লাইনিং গুলিকে বা যে সিলভার লাইনিং সন্ধান উনি আমাদেরকে দিয়েছেন, আমি আশা রাখবো আমাদের পাঁচমুড়া মহাবিদ্যালয়ের পরিবারের প্রত্যেক সদস্য